আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে রসায়ন প্রথম পত্র, তৃতীয় অধ্যায় মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এইটার আজকে একটা খুবই ইম্পোর্টেন্ট পার্ট আমরা কভার করব। এটা হচ্ছে ডি ব্লক কেমিস্ট্রি বা ডি ব্লক রসায়নের মধ্যে কিছু পার্ট আছে যেগুলা বেশ ইম্পোর্টেন্ট, পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। এই কনসেপ্টগুলোও খুবই ইম্পোর্টেন্ট, সাবধানে দেখতে হবে, বুঝতে হবে এবং মনোযোগ রাখতে হবে ক্লাসে। ঠিক আছে? সো আমরা চলো শুরু করি। তো আমরা যেটা বললাম আরকি ডি ব্লক মৌল ও এদের রাসায়নিক ধর্মগুলা এখানে দেখব। সো ফার্স্টেই আমাদের যে জিনিসটা দেখতে হবে যে ডি ব্লকের আমাদের সিলেবাসে কোনটা আমরা অ্যাকচুয়ালি কভার করি এই জায়গাটায়। আমাদের যদি সিলেবাসের কথা বলি, সিলেবাসে সবসময় আ আমাদের ইন্টারের সিলেবাসে ৪র্থ পর্যায়ে যেটা আছে এটা বেশ আ ইম্পোর্টেন্ট এবং এটা থেকেই বেশি প্রশ্ন আসে। আরও আছে ৫ম, ৬ষ্ঠ ওই পর্যায় থেকেও মাঝে, মাঝে ছোট, ছোট কিছু এমসিকিউ আসে, বাট সিকিউ ৪র্থ পর্যায় থেকে বেশি আসে। সো আমরা এটার উপর বেশি ফোকাস করব। সো ৪র্থ পর্যায়ে কারা, কারা আছে সেটা একটু যদি দেখি, একটু খেয়াল করো। আমি কিন্তু তোমাদেরকে আ একদম শুরুতে ইন্ট্রোডাকশনে তোমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাস নিয়ে যেই কনফিউশন গুলা হয় সেগুলা কিন্তু অলরেডি ক্লিয়ার করছিলাম। ওই যে ইনার্ট গ্যাস, NH2, N-2F, তারপর N-1D, তারপর NP, মনে করে দেখো একটা টেকনিক কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম। আচ্ছা, সো এখন আমরা ৪র্থ পর্যায়ের এই মৌলের মধ্যে ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখব। সো এখানে মনে রাখার একটা খুব চমৎকার টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, আমি একটু ৪র্থ পর্যায়ের মৌলগুলো লিখি। স্কিন, তিব্বত, ভ্যানিশিং, ক্রিম, মেখে, ফের, কবে, নিকা, করতে, যাবে। সো এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। স্কিন, তিব্বত, ভ্যানিশিং, ক্রিম, মেখে। ভ্যানিশিং বুঝি তো, আমরা যখন যারা ছেলেরা মানে গেলে আমরা যখন আফটার শেভ আমরা কিছু একটা ক্রিম ইউজ করি, ওই ক্রিমটার নাম ভ্যানিশিং ক্রিম বলে আরকি। এই ছন্দটা বেশ ইন্টারেস্টিং। স্কিন, তিব্বত, ভ্যানিশিং, ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবা। নিকা বলতে আমরা বুঝি বিয়ে আরকি। হয় না যে মেকআপ-টেকআপ করে সুন্দর করে সেজেগুজে আমরা একটা বিয়ে করতে যাবো এরকম, হ্যাঁ? সো এটা জেনে খুব উপকার হয়। মানে আমরা ৪র্থ পর্যায়ে যে মৌলগুলো আছে ডি ব্লকের, এগুলা সম্পর্কে বেশ সহজে একটা আইডিয়া পাওয়া যায়। যেরকম এটা দিয়ে বোঝাচ্ছে স্ক্যান্ডিয়াম, এটা দিয়ে বোঝাচ্ছে টাইটেনিয়াম, ভ্যানিশিং এটা দিয়ে বোঝাচ্ছে ভ্যানেডিয়াম, এটা দিয়ে বোঝাচ্ছে ভ্যানেডিয়াম, ক্রিম বলতে বোঝাচ্ছে ক্রোমিয়াম, মেখে এটা দিয়ে বোঝাচ্ছে ম্যাঙ্গানিজ, ফের এটা দিয়ে বোঝাচ্ছে আয়রন, কবে এটা দিয়ে বোঝাচ্ছে কোবাল্ট, নিকা এটা দিয়ে বোঝাচ্ছে নিকা মানে নিকেল, করতে করতে মানে হচ্ছে কপার, যাবে এটা দিয়ে বোঝাচ্ছে জিঙ্ক। ঠিক আছে? সো এখানে মোটামুটিভাবে আমি যদি চিন্তা করি ২, ৪, ৬, ৮, ১০টা মৌল আছে ৪র্থ পর্যায়ে। আচ্ছা, এবার এদের আমি ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। ঠিক আছে? সো ইলেকট্রন বিন্যাসের খুবই সহজ একটা টেকনিক ছিল, তোমাদের মনে থাকার কথা। টেকনিকটা মনে আছে? আমরা ফার্স্টে ইনার্ট গ্যাস লিখতাম, তারপর লিখতাম NS, তারপর N-2F, তারপর N-1D, তারপর NP, এরকম একটা টেকনিক শিখছিলাম ইন্ট্রোডাকশনে। আচ্ছা, তো এখন আমরা এই জায়গাটায় এদের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, স্ক্যান্ডিয়াম এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে ২১, এটা হচ্ছে ২২, এটা হচ্ছে ২৩। তোমরা টেকনিকটা বুঝছো আশা করি। মানে ছন্দ দিয়ে মনে রাখলে সহজ হয়। এটা ২৪, এটা ২৫, এটা ২৬, এটা ২৭, এটা হচ্ছে ২৮, এটা হচ্ছে ২৯ অ্যান্ড এটা হচ্ছে আমার ৩০। ওকে, তো এবার আমি যদি এদের ইলেকট্রনিক বিন্যাসটা করি, বেশ ইন্টারেস্টিং। কিছু, কিছু ক্ষেত্রে এটা খুব সহজে তুমি স্ট্যান্ডার্ডটা যদি ধরে ফেলো, ধারার মতো তুমি লিখতে পারবা, ধারার মতো। সো এক্ষেত্রে আমরা যদি লিখতে চাই, ধরো এভাবেই লিখি এই পাশে। ধরো আমি এখানে লিখলাম আর্গন, ইনার্ট গ্যাস, তারপর কি লেখে? ইনার্ট গ্যাসের পরে NS, তাহলে এখানে লিখলাম 4s2। ওকে, লিখলাম। এবার দেখো 18 আর 2 20, বানাইতে হবে 21, তাহলে এখানে কি লিখবো? 3D1। তাহলে পরেরটাতে কি হবে তুমি কিন্তু অলরেডি বুঝে যাচ্ছ। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবো। তুমি বলবো ভাই এটা তো অনেক সহজ হয়ে গেল আমার জন্য। আর্গন 4s2, তারপর এটা কি হয়ে গেল? 3D2 হয়ে গেল। হ্যাঁ ভাইয়া হয়ে গেল। এবার তোমরা এটার ক্ষেত্রে যদি চিন্তা করো, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে আর্গন, তারপর
4s2, তারপর কি হয়ে যাবে 3d3। এইবার এই জায়গাটায় এসে আমাকে একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে ডিল করতে হবে, ঠিক আছে? এবার কিন্তু জিনিসটা আর নর্মাল নাই, ক্রোমিয়াম কিন্তু একটু ঝামেলার। ক্রোমিয়ামকে আমরা একটু রেড মার্ক করলাম, ঠিক আছে? একটু ঝামেলার। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু এক্সেপশনাল, তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে? সো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কীরকম হয়? আর্গন, তুমি যদি এটাকে আগের মতো যদি করতে চাও তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ধরো তুমি যদি করো 4s2, তারপর যদি করো 3d4, এটা কি ঠিক আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা কিন্তু ঠিক নাই, এটা কিন্তু ভুল হয়েছে। এটা ঠিক নাই, এটা ভুল হয়েছে। কারণ কি, ওই যে শিখাইছিলাম ডি অরবিটালের ক্ষেত্রে আমরা যখন করি, ডি অরবিটালের যে স্থিতিশীলতা আছে, পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। সো এই জায়গাটায় এসে কিন্তু এটা ঝামেলা হয়ে যাচ্ছে। সো এখানে D4 এর যেটা ব্যাপার আছে, এই 4টাকে আমাদেরকে সর্ট আউট করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে করি, এটা সঠিক ইলেকট্রন বিন্যাসটা তখন কি চলে আসে? আর্গন 4s2, এর জায়গায় হয়ে যায় 4s1, আর এটা হয়ে যায় 3d5। এটা হচ্ছে আমার সঠিক ইলেকট্রন বিন্যাস। আশা করি ক্লিয়ার এটা। ওকে, এবার পরেরটাতে নর্মাল হিসাব, পরেরটাতে আমি নর্মালি করব। তাহলে এই ক্ষেত্রে এটার ইলেকট্রন বিন্যাস আগের মতোই, আর্গন, তারপর হচ্ছে 4s2, 18 আর 2 20, তাহলে এখানে হবে 3d5, 25 চলে আসলো। এখন আমি যদি আয়রনের ক্ষেত্রে চিন্তা করি, আয়রনের ক্ষেত্রে, তাহলে আয়রনের ক্ষেত্রে হবে কত? আর্গন, তারপর আগের মতোই 4s2, তারপর হচ্ছে 3d6। এবার তুমি যদি কোবাল্টের ক্ষেত্রে চিন্তা করো, কোবাল্টের ক্ষেত্রে হচ্ছে আর্গন, আগের মতোই 4s2, 18 2 20, 27 বানাইতে হবে, তাহলে 3d, এটার মধ্যে আসবে 7। তাহলে এখন আমি যদি এটা নিয়ে ফেলে থাই, সবই মোটামুটি আমাদের শেষ। এখন হচ্ছে নিকেলের ক্ষেত্রে চিন্তা করো, আর্গন, তারপর 4s2, 18 2 20, আর এখানে 28 আনতে হবে, তাহলে এটা কি করতে হবে? 3d8 করতে হবে। এইবার আগের মতোই এই ক্রোমিয়ামে যেহেতু একটা ঝামেলা হয়েছিল, সেম টাইপের একটা ঝামেলা আমরা কিন্তু এইখানে কপারের মধ্যেও দেখতে পাই। আমরা কিন্তু এটা জানি যে কপারের মধ্যেও একটা কি আছে? ঝামেলা এক্সিস্ট করে। সো এক্ষেত্রে আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা যদি করি, তাহলে এক্ষেত্রে কীভাবে লিখব? কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা আমরা এটা এখানে লিখে দিই, এখানে লিখে দিই আর্গন, কপারটা আমরা উপরে লিখে দিলাম, একেবারে লিখতেছি এটা, এবার আর ভুল তো হবে না ইনশাল্লাহ। 4s1, তারপর কত? 3d10। এটা কিন্তু একটা এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস, তো আমরা কিন্তু এটা মনে রাখবো, কারণ এটা আমাদের জন্য একটু এক্সেপশনাল, ঠিক আছে? এটা যেন মনে থাকে আমাদের। আচ্ছা, তারপর জিঙ্ক, জিঙ্ক অ্যাজ ইউজুয়াল আর্গন, তারপর হচ্ছে 4s2, তারপর হচ্ছে 3d, 18 2 20, 3d10। এই যে দেখো আমার কিন্তু পুরো জিনিসটা দাঁড়ায় গেছে, ঠিক আছে? সো আমরা কিন্তু এখন মোটামুটি এই চতুর্থ পর্যায়ে যারা যারা আছে সবার ইলেকট্রন বিন্যাসগুলো জানি। এখানে খুবই একটা ইন্টারেস্টিং বা মজার বিষয় দেখার মতো আছে। তুমি যদি এখানে ডি অরবিটালের দিকে তাকাও, সবার ডি অরবিটালে দেখবা কয়েকজন বাদে দেখবা ম্যাক্সিমাম মানুষেরই, যে 10 জন মানুষ আছে, এই ম্যাক্সিমাম মানুষেরই ডি অরবিটালটা ফাঁকা। ফাঁকা বলতে ভাই আপনি কি বুঝাচ্ছেন? ডিতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা ইলেকট্রন থাকতে পারে, আমরা জানি। এসে 2টা, পিতে 6টা, ডিতে 10টা। বাট আমি যদি এখানে কনসার্ন হই, এখানে কিন্তু আমার সব জায়গায় দেখো 10টা ইলেকট্রন নাই, কিছু কিছু জায়গায় তুমি যদি একটু তাকাও, তোমার একটু দেখাই, দেখো এখানে ডিতে কয়টা আছে? দেখো তো 6টা আছে, তোমার ডিতে ফাঁকা আছে, আরো 4টা ইলেকট্রন সে নিতে পারবে। খেয়াল করো এখানে ডিতে 5টা আছে, কয়টা আছে ডিতে? এখানে 5টা আছে। ডিতে এখানে কয়টা? 5টা। হোয়াট ডাজ ইট মিনস? সে কিন্তু আরো 5টা ইলেকট্রন নিতে পারবে, তাই না? তুমি একটু চিন্তা করো না, 2টা, তার মানে আরো 8টা ইলেকট্রন নিতে পারবে। এখানে 3টা, তার মানে সে আরো কয়টা নিতে পারবে? 7টা নিতে পারবে। তার মানে এইখানে ডি অরবিটালের সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাঁকা ডি অরবিটাল। এই পয়েন্টটা আমরা এখানে মার্ক করে ফেলি, ফাঁকা ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটাল। এইটা বেশ ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমার কাছে খুবই 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 সিগনিফিক্যান্ট ডি অরবিটালের মৌলগুলোর ক্ষেত্রে। সো আশা করি আমরা বুঝতে পারছি যে ডি অরবিটালে যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে কিভাবে আমরা খুব সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এটা মোটামুটি সবার ক্লিয়ার। ওকে, এবার আমরা খুবই চমৎকার একটা জিনিস দেখব। আমরা ইন্ট্রোডাকশনে একটা কোয়েশ্চেন সলভ করছিলাম, ওইখানে ছিল এরকম যে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু আর অবস্থান্তর মৌলগুলোকে আলাদা করতে বলছিল। তখন আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম যে আমাকে অবস্থান্তর মৌল হইতে গেলে কিছু স্পেশাল ফিচার্স ফলো করতে হবে। প্রথম যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী এটা হচ্ছে অবশ্যই ডি ব্লক মৌল হইতে হবে। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স। ডি ব্লকের সবাই যারা যারা থাকবে তাদের স্টেবল আয়নকে চিন্তা করতে হবে। স্টেবল আয়ন বলতে বাংলায় ভাইয়া স্থিতিশীল আয়ন। কি বলছি? স্থিতিশীল আয়ন হইতে হবে।
3 নাম্বার যে কথাটা হইতে হবে সে অরবিটাল ডি অরবিটাল মানে এই স্টেবল আয়নের ইলেকট্রন বিন্যাসটায় ডি 1 থেকে 9 হইতে হবে, মানে ডি 1 থেকে 9 হইতে হবে। ডি অরবিটালের ডি ব্লক, ফার্স্টে হচ্ছে ডি ব্লক, তারপর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি 1 থেকে 9, এটা যদি হয় তাহলেই কেবল অবস্থান্তর মৌল হইতে হবে। তাহলে এইখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস মানে শর্তগুলো। হ্যাঁ, সো আমি এখানে শর্তগুলো লিখে ফেললাম, টার্মস অ্যান্ড কন্ডিশনস শর্ত, ঠিক আছে, মানে এই শর্তগুলো আমাকে ফিল আপ করতে হবে। টিএনসি মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস, শর্ত পুরো। এখন ডি 1 থেকে 9 এটা হইলেই কিন্তু সে অবস্থান্তর মৌল হবে। সো আমরা দেখো কিছু এক্সাম্পল একটু করি, তাহলে বোঝা যাবে। বিফোর দ্যাট আমি তোমাকে কিছু চতুর্থ পর্যায়ে যারা আছে তাদের কিছু কয়েকটা মৌলের স্টেবল আয়নটি লিখে দিই। যেরকম ধরো স্ক্যান্ডিয়াম, তারপর ধরো ক্রোমিয়াম, তারপর ধরো আয়রন, তারপর ধরো কপার, তারপর ধরো জিঙ্ক। এদের আমি কয়েকটা স্টেবল আয়ন তোমাকে লিখে দিই। স্টেবল আয়ন মানে হচ্ছে এদের যে আয়নটা বা যে চার্জিত আয়নটা যৌগ প্রকৃতিতে বেশি পাওয়া যায় বা প্রাচুর্যতা অনেক বেশি বা এক্সিস্টেন্স বা অ্যাবান্ডেন্স অনেক বেশি। যেরকম ধরো আমি যদি বলি তোমাকে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, ক্রোমিয়ামের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা বলি ক্রোমিয়াম 3+, আয়রনের ক্ষেত্রে আমরা দুইটা জারণ মানি মোটামুটিভাবে স্টেবল বলি, Fe2+ ও স্টেবল, Fe3+ ও স্টেবল। একটা প্রশ্ন আমরা সলভ করব আজকে ক্লাসে, এই দুটার মধ্যে আবার কে বেশি স্টেবল এটা সলভ করব ইনশাল্লাহ। কপারের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে কপার 2+টা বেশি স্টেবল, ঠিক আছে। আচ্ছা, এবার জিঙ্কের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে জিঙ্ক 2+, কপার প্লাসও কিন্তু স্টেবল, ঠিক আছে। মোটামুটিভাবে কপার প্লাস মানে কিউব প্লাস যোজনী কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে আস আর একটা হচ্ছে ইক। যখন যোজনী কম হয় তখন সেটাকে আমরা বলি আস, আর যে যোজনীটা বেশি হয় সেটাকে আমরা বলি ইক। যেরকম FeCl2 এটাকে আমরা বলি ফের আস ক্লোরাইড, FeCl3 এখানে কিন্তু আয়রনের যোজনী 3, এটাকে আমরা বলি ফেরিক ক্লোরাইড। সো যোজনীর উপর বেসিস করে কিন্তু যৌগ দুই রকম হচ্ছে, একটা হচ্ছে আস যৌগ আর একটা হচ্ছে ইক যৌগ। সো এটা একটু খেয়াল রাখবো আমরা। ওকে, সো আমরা মোটামুটি একটু কয়েকটা জিনিস একটু দেখি, একটা এক্সাম্পল দেখে ফেলি চলো। ওকে, সো আমরা এই এক্সাম্পলটা একটু দেখে ফেলি, এক্সাম্পলটা ইজি আছে, ঠিক আছে। সো ধরো আমরা স্ক্যান্ডিয়ামকেই চিন্তা করতেছি, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। তো এটার ফার্স্টে আমরা কি করে ফেলবো, ইলেকট্রন বিন্যাস করে ফেলবো, কারণ স্টেবল আয়ন নিতে হবে, তবে আয়ন তো ইলেকট্রন বিন্যাসই চিন্তা করতে হবে আমাকে। সো আমরা এটার ইলেকট্রন বিন্যাস যদি করে ফেলি, এই ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা ইন্ট্রোডাকশনে ভালো করে পড়াইছি। যারা দেখো নাই ইন্ট্রোডাকশনের ইলেকট্রন বিন্যাস পার্টটা কিন্তু অবশ্যই দেখবা, পুরোটাই দেখবা, বাট স্পেশাল ইলেকট্রন বিন্যাসটা খুব ভালো করে দেখবা। ওকে, সো এইখানে 3d1, আফটার দ্যাট হচ্ছে 4s2, এই হচ্ছে আমার ইলেকট্রন বিন্যাস। এখন এটার স্টেবল আয়ন কত তুমি যদি চিন্তা করো, তুমি বলবো ভাইয়া এটার স্টেবল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। তাহলে এখন আমার 3+, এই কথাটার মানে কি, এই যে এই কথাটার মানে কি, 3+ মানে হচ্ছে এখান থেকে সে 3টা ইলেকট্রন ছেড়ে দিবে, 3টা ইলেকট্রন ছাড়বে। তাহলে এখন দেখো 3টা ইলেকট্রন মানে কি, বাইরের শক্তি স্তরে অলরেডি এইখানে আমার এই জায়গায় আছে 2টা ইলেকট্রন, আর এই যে এইখানে আছে 1টা ইলেকট্রন, ঠিক আছে, আর এইখানে আছে 1টা ইলেকট্রন। তাহলে আমার 3টা ইলেকট্রন ছাড়তে গেলে যেটা করতে হবে, 4s থেকে 2টা নিতে হবে, 3d থেকে 1টা নিতে হবে। তাহলে স্টেবল আয়ন বানাইতে গেলে আমার কি কি করতে হচ্ছে, আর্গন এখান থেকে ইলেকট্রন থাকবে, এখান থেকে ছাড়বো না, 4s থেকে আগে যাবে, কিন্তু বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন আগে যায়। তাহলে 3d 0, তারপর হচ্ছে 4s 0। আচ্ছা, এবার 0 এগুলো লিখতে হয় না, বাট আমি লিখলাম আপাতত। এবার তুমি একটু চিন্তা করো, কিছু কোয়েশ্চেন, এই যে শর্তগুলো অ্যাপ্লাই করবো, 1 নাম্বার শর্ত একটু খেয়াল করো, স্ক্যান্ডিয়াম এটা কি ডি ব্লকের? তোমাকে যদি বলি তুমি কি বলবা, তুমি বলবা হ্যাঁ ভাইয়া এটা ডি ব্লকের। এটা ডি ব্লক? হ্যাঁ ভাইয়া ডি ব্লক। তুমি কি স্টেবল আয়ন নিছো? হ্যাঁ ভাই স্টেবল আয়ন নিছি। স্টেবল মানে স্থিতিশীল আয়ন নিছো। তুমি কি স্টেবল আয়ন নিছো? হ্যাঁ স্টেবল আয়নই নিছি। এবার তুমি আমারে বলো তো এখানে D1 থেকে 9 এটা কি আছে? মানে হয় একটা ইলেকট্রন থাকবে অথবা সর্বোচ্চ মানে মিনিমাম একটা, ম্যাক্সিমাম 9টা। এটা মনে রেখো, এইটা হওয়া যাবে না, D0 এটা হওয়া যাবে না, আবার D10 এটাও হওয়া যাবে না। এর ইন বিটুইন যেটা আছে এই দুইটা হইলেই কেবল এই যে শর্তটা আছে, অবস্থান্তর মৌলের যে শর্তটা আছে এটা ফিল আপ হবে, D0 আর হচ্ছে D10। তাহলে D1 থেকে 9 এই যে এই শর্তটা এটা কি ফিল আপ হইতেছে? তুমি যদি একটু চিন্তা করো, এখানে দেখো D0 আছে, তাহলে এখন আমরা কি বলতে পারি, এটা কি ফিল আপ হয়েছে? না, এটা ফিল আপ হয় নাই। তাহলে এখন আমরা স্ক্যান্ডিয়ামকে কি বলবো? স্ক্যান্ডিয়ামকে আমরা বলবো
কি বলবো, ডি ব্লক মৌল বাট সে অবস্থান্তর মৌল না। সে ডি ব্লক বাট সে অবস্থান্তর মৌল না। চমৎকার, বুঝে গেলাম, এটা বুঝে গেলাম। এবার ভাইয়া তাহলে আমাকে একটা অবস্থান্তর মৌলের উদাহরণ দেন, তাহলে আমার জন্য একটু সহজ হয়। দেখো আমরা একটা অবস্থান্তর মৌলের উদাহরণ চিন্তা করি। ধরো আমি তোমাকে বললাম আয়রন 26, তাহলে এটা কত, আর্গন 3d6 4s2। আমরা একটা কাজ করি, আমরা স্টেবল আয়ন এখানে 2+ কে আপাতত কনসিডার করতেছি। তাহলে ধরো এটা 2+ টাকে আমরা বানাইলাম, তাহলে Fe2+, তাহলে আর্গন, তাহলে 4s2, তাহলে বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রনটা যাবে, কারণ ইলেকট্রন সবসময় বাইরের শক্তি স্তর থেকেই যায়, ইলেকট্রন সবসময় কি বাইরের শক্তি স্তর থেকে যায়। তাহলে 3d6 তারপর হচ্ছে 4s0। ওকে, হইলো এটা। ভাইয়া এখন আমরা ওই 3টা প্রশ্ন একটু আবার করব। আমাদের এই যে ডিজায়ার 3টা প্রশ্ন ছিল, এই 3টা প্রশ্ন আবার আমরা করব, তারপর আমরা উত্তর দিয়ে দিব। তাহলে এখন আমি যদি জিজ্ঞেস করি এটা কি ডি ব্লক, তুমি কি বলবা, এটা কি ডি ব্লক? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া ডি ব্লক, শেষ ইলেকট্রন কিন্তু ডি অরবিটালেই গেছিল, তাহলে এটা ডি ব্লক, অবভিয়াসলি ডি ব্লক, এটা একটা ডি ব্লক এলিমেন্টস। তারপর 2 নম্বর যে প্রশ্নটা, এটা স্টেবল আয়ন কি নেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা স্টেবল আয়ন বা স্থিতিশীল আয়নই আমরা নিয়েছিলাম, তাহলে এটা স্টেবল আয়নই আমরা নিয়েছি। ওকে, স্টেবল আয়ন নিছি। এইবার আমাকে বলো এইখানে D1 থেকে 9 এটা কি আছে না নাই? তুমি বলবা ভাই দাঁড়ান আমি একটু দেখি, আপনি যে ইলেকট্রন বিন্যাসটা করছেন এখানে 3d6 আছে, তার মানে এখানে D6 আছে। D6 এটা কি D1 থেকে 9 এর মধ্যে না বাইরে? তুমি বলো তো। 6, তাহলে 1 থেকে 9 এর মধ্যে না মধ্যে না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, এটা অবশ্যই 1 থেকে 9 এর মধ্যে, 1 থেকে 9 এর মধ্যে। এখন তোমার যদি জিজ্ঞেস করি ভাইয়া এটা কি অবস্থান্তর, এটা কি অবস্থান্তর? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এটা অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। আর এই যে স্ক্যান্ডিয়াম ছিল এটাকে কি আমরা অবস্থান্তর মৌল বলবো? উত্তর হচ্ছে না, এটাকে আমরা অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। এই যে বলে ফেললাম। এখন তোমার আমি যদি জিজ্ঞেস করি, তোমরা একটা ছোট্ট একটা কোয়েশ্চেন তোমরা নিজেরা ভিডিওটা পজ করে সলভ করে ফেলো যে জিঙ্ক অবস্থান্তর কি না, জিঙ্ক অবস্থান্তর কি না, এটা আশা করি তোমরা নিজেরা একটু ট্রাই করবা, ঠিক আছে? সো আমি মোটামুটি আইডিয়া দিয়ে দিছি, স্টেবল আয়নও তোমাদের সাথে লেখা আছে, তোমরা জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা সর্ট আউট হয়ে যাবে। ওকে, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার। সো আমরা এই জায়গাটায় এই জিনিসটা আমাদের ডান। ওকে, সো এখন আমরা হচ্ছে তাহলে অবস্থান্তর মৌল চিনে ফেললাম। তাহলে একটা জিনিস কিন্তু আমি এই জায়গায় বলতেছি যে অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লকের হবে। ভালো করে খেয়াল করো, অবস্থান্তর মৌল কি হবে? ডি ব্লকের হবে। এবং একটা মজার কাহিনী হচ্ছে D1 থেকে 9 থাকবে স্থিতিশীল আয়নে, কিন্তু সব ডি ব্লক আবার অবস্থান্তর হবে না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি এই কথাটা? এই যে দেখো, এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, সব অবস্থান্তর মৌল ডি ব্লক হলেও সব ডি ব্লক মৌল কি না? অবস্থান্তর মৌল না। এক্স্যাক্টলি ভাইয়া, তুমি একটু দেখো আমি তোমার বুঝাই। এটা খুব ভালো করে এক্সাম্পল দিয়ে বলতে পারবা। স্ক্যান্ডিয়াম 3+, এটা কি ডি ব্লক? এটা কি ডি ব্লক? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এটা ডি ব্লক। ইয়েস, এটা ডি ব্লক, অলরেডি দেখাইছি। এটা কি অবস্থান্তর? এটা কি অবস্থান্তর? এটা কি অবস্থান্তর? উত্তর হচ্ছে নো। এইটা ভাই বিলিভ করেন আপনি এটা আমি বুঝে গেছি, এটা অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। তাহলে ডি ব্লক হয়েছে কিন্তু অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে? এবার আমি আরেকটা দেখি, দেখো আমি দেখি, ধরো আয়রন 2+, এটা কি ডি ব্লক? তোমাকে যদি বলা হয় তুমি বলবা হ্যাঁ ভাই এটা তো ডি ব্লক, অবশ্যই ডি ব্লক। এটা কি অবস্থান্তর? এটা আমি আগের পেজে তোমাকে একটু আগে স্লাইডে তোমাকে এই জিনিসটাই প্রুফ করে দেখাইছি। এটা কি অবস্থান্তর? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, এটা কিন্তু অবস্থান্তর এবং এটা ডি ব্লকও। তাহলে ডি ব্লক অবস্থান্তর, কিন্তু অবস্থান্তর ভালো করে খেয়াল করো, ডি ব্লক অবস্থান্তর, তাহলে অবস্থান্তর হইলে মাস্ট ডি ব্লক হবে, কিন্তু অবস্থান্তর এখানে একটু খেয়াল করো, সব ডি ব্লক আবার কিনা অবস্থান্তর না। আরও কিছু এক্সাম্পল দেওয়া যায় এখানে, দেখো আমি আরও একটা এক্সাম্পল দিই। ধরো আমি এখানে চিন্তা করলাম জিঙ্ক ZN জিঙ্ক, এটা কি ডি ব্লক? ডি ব্লক। উত্তর হচ্ছে ইএস। এটা কি অবস্থান্তর? এটা কি অবস্থান্তর? উত্তর কি? এটার উত্তর হচ্ছে নো, এটা অবস্থান্তর না।
এখন তোমার মাথায় প্রশ্ন ভাই কেন কেন কেন, তুমি দেখো, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝে যাবা। একটু আগে কিন্তু আগের পেজে আমি কিন্তু এটা তোমাদের কোয়েশ্চেন আকারে চিন্তা করতে বলছিলাম। দেখো একটু চিন্তা করো, দেখো এটা কি জিঙ্ক, এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি আর্গন, তারপর কি আসবে 4 আচ্ছা 3d10, তারপর কি আসবে 4s2, এটা হবে তাই না 4s2। এখন আমি এখান থেকে কি করব, আয়ন বানাবো, স্টেবল আয়ন জিঙ্ক 2+, তাহলে আর্গন আর্গন, তারপর কি আসবে 3d10, তারপর 4s0। একটু চিন্তা করো তো তুমি, এখানে ঠান্ডা মাথায় চিন্তা করো, ডিতে ইলেকট্রন কয়টা, ডিতে ইলেকট্রন কয়টা আসছে, ডিতে ইলেকট্রন আসছে 10টা। এটার মানে কি, এটার মধ্যে d1 থেকে 9 এই শর্তটা কি ফিল আপ হয়েছে? উত্তর হচ্ছে না। এখানে তো d10 চলে আসছে, তার মানে এটা কি অবস্থান্তর মৌল হবে? উত্তর হচ্ছে না, এটা অবস্থান্তর মৌল হবে না। তাহলে আমি যে থিওরিটা তোমাদেরকে প্রুফ করতে চাইতেছিলাম সেই থিওরিটা কিন্তু অটোমেটিক এখানে প্রুফ হয়ে গেছে, অটোমেটিক সেটা, যে সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল ডি ব্লক হলেও সব ডি ব্লক কিনা অবস্থান্তর মৌল নয়। সো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে, অনুধাবনমূলক প্রশ্নে এটা মাঝে মাঝেই আসে। সো আমরা আশা করি এইটা অ্যান্সার করতে পারবো যদি আসে, অনুধাবনমূলক প্রশ্নে এটা বেশ আসে। ওকে, এবার আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স দেখব, অ্যান্ড পরবর্তী সময় এটা বেসিক্যালি আমরা করতেছি পার্ট 1 ডি ব্লক মৌল এবং এদের রাসায়নিক ধর্ম পার্ট 1। এরপরে অনেকগুলো পার্ট আসবে, এই পার্টে এই সবগুলো জিনিস খুবই ঠান্ডা মাথায় সবগুলো জিনিস ধরে ধরে তোমাদেরকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাল্লাহ বোঝানো হবে। সো তোমরা একটু ঠান্ডা মাথায় পুরো লেকচারটা দেখতে থাকো, তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখো, অবস্থান্তর মৌল সমূহ কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে। ওকে, স্বাভাবিক সে বৈশিষ্ট্য প্রদর্শন করবে, কি কি আছে? পরিবর্তনশীল জারণ অবস্থা থাকে, আপাতত এটা মনে রাখো। প্রভাবক ক্রিয়া করে, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে। পরীক্ষায় মাঝে মাঝে এই প্রশ্নটা আসে যে এইগুলা কেন হয়, ওয়াই, এগুলা কেন হয়, এগুলা কেন হয়, এগুলা কেন হয়। সো এটার উত্তরটা কি? সহজ উত্তর, সহজ উত্তর, ইজি অ্যান্সার। তুমি একটু খেয়াল করো, অবস্থান্তর মৌল হইতে গেলে তুমি একটু খেয়াল করো তো, D1 থেকে 9 এটা হইতে হবে, D1 থেকে কি হইতে হবে 9 এটা হইতে হবে না? হ্যাঁ ভাই, এটাই তো হইতে হবে 1 থেকে 9। এটার মানে কি বলতো, সে 1 এবং 9 এর মাঝামাঝি। তাহলে কি কি হইতে পারে আমি একটু চিন্তা করি। দেখো, D1 হইতে পারে, D2 হইতে পারে, D3 হইতে পারে, D4 হইতে পারে, D5 এটা হইতে পারে। অবশ্যই স্টেবল আয়ন, অবশ্যই কি ভাই স্টেবল আয়ন নিতে হবে, স্টেবল আয়ন না নিলে কিন্তু হবে না, অবশ্যই সেখানে স্টেবল আয়নটা মাস্ট। D5 হইতে পারে, D6 হইতে পারে, D7 হইতে পারে। তুমি বলবা ভাই D8ও তো হইতে পারে, আবার D9ও হইতে পারে। এখন একটা মজার কাহিনী দেখো তো, এইখানে তোমার যদি জিজ্ঞেস করি এখানে কি ডি অরবিটালটা ফাঁকা আছে না নাই, তোমার যদি জাস্ট এখানে আমি যদি একটা ঘর বানাই যে ফাঁকা, ডি অরবিটালটা কি ফাঁকা আছে না নাই, তুমি কি বলবা? ফাঁকা ওয়ার্ডটা ভালো করে লিখি। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাইয়া এখানে যারা যারা আছে এরা সবাই সবগুলা ডি অরবিটাল কি ফাঁকা আছে না নাই, তুমি বলবা ভাই আপনি দেখেন ডিতে সর্বোচ্চ থাকতে পারে 10টা, আপনি এখানে নিছেন 7 পর্যন্ত আপাতত, আর এইখানে নিছেন হচ্ছে 8 এবং 9। সবাই দেখো কিছু না কিছু ইলেকট্রন নিতে পারবে। একটা জিনিস খেয়াল করো, সে 9টা, চিন্তা করো 10টা নিতে পারে, আছে একটা, তাহলে ফাঁকা আছে কয়টা? আরো 9টা, 2টা, তাহলে ফাঁকা আছে আরো 8টা, 3টা, 10টা নিতে পারে, তাহলে আছে 7টা, 10টা নিতে পারে তাহলে 6টা, 10টা নিতে পারে তাহলে 5টা, 10টা নিতে পারে তাহলে 4টা, 10টা নিতে পারে তাহলে এখানে 3টা ফাঁকা আছে, আরো নিতে পারবে আর কি। সিট ফাঁকা টাইপের সিট, মানে ডি অরবিটালে তুমি যদি চিন্তা করো ডি অরবিটালের চিত্রটা কিরকম, ডি অরবিটালের চিত্রটা মোটামুটি ভাবে আমি যদি চিন্তা করি, ডি অরবিটাল হচ্ছে 5টা ঘর থাকে, 1 2 3 4 5, এই যে 5টা ঘর। হ্যাঁ, এই যে 5টা ঘর আমি নিলাম, এই ঘরগুলা কিন্তু ফাঁকা। এটার নাম হচ্ছে DXY, এটার নাম হচ্ছে DYZ, এটার নাম DZX, এটার নাম DX² - Y², এটার নাম হচ্ছে DZ²। সো এই যে দেখো, এই যে তুমি ডি অরবিটালটা নিছো, এটার মধ্যে প্রতি ঘরে 2টা করে হলে 5 2 10, 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে স্বাভাবিকভাবেই ফাঁকা দেখো প্রত্যেকটা জায়গায় আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে। ওয়াই মানে ইয়েস আর কি, ওয়াই মানে ইয়েস লিখতেছি, এখানেও ফাঁকা, এখানেও ফাঁকা। তাহলে সবগুলা ডি অরবিটালই মোটামুটিভাবে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। এই যে এটা হচ্ছে সবচেয়ে সহজ হতো স্যার, যে ভাইয়া এরা এই বৈশিষ্ট্যগুলো কেন প্রদর্শন করে। তো পরীক্ষায় যদি আসে তুমি এক বাক্যে অ্যান্সার লিখবা, অবস্থান্তর মৌলসমূহের ক্ষেত্রে স্থিতিশীল আয়নে D1 থেকে 9 থাকে, তার মানে হচ্ছে
এদের সবার ফাঁকা ডি অরবিটাল থাকে। এন্ড ফাঁকা ডি অরবিটাল যেখানে যেখানে পাবা, মনে রাখবা ভাইয়া, ফাঁকা ডি অরবিটাল যেখানে যেখানে পাবা এরা সবাই এই বৈশিষ্ট্যগুলো 100% প্রদর্শন করবে। সো অনুধাবনমূলক প্রশ্নের এই উত্তরটাও আশা করি ক্লিয়ার। এইবার লিগ্যান্ড কি? আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলে রাখি, একটা জিনিস হচ্ছে LEGEND, এটা হচ্ছে লিজেন্ড, কিংবদন্তি। আমরা এখানে যেটা পড়তেছি এটা কিন্তু কিংবদন্তি না। এখানে লিগ্যান্ড বলতে ভাইয়া কি বোঝাচ্ছেন আপনি? এটার ইংলিশ স্পেলিংটা হচ্ছে LIGAND, লিগ্যান্ড। সো একটু খেয়াল রেখো, একটা হচ্ছে লিজেন্ড, কিংবদন্তি, আর হচ্ছে লিগ্যান্ড। এটা ফার্স্টেই বোঝা উচিত যে আমি কি পড়তেছি। এখন কথা হচ্ছে ভাইয়া লিগ্যান্ড জিনিসটা কি? হ্যাঁ, সো আমরা বেসিক্যালি লিগ্যান্ডকে যদি জানতে চাই, সবার ফার্স্টে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লোন পেয়ার। লোন পেয়ার বাংলায় আমি যদি এটাকে বলি, এটার বাংলা ফর্ম হচ্ছে মুক্ত জোড়া। মুক্ত জোড়া, এটার বাংলা ফর্ম হচ্ছে মুক্ত জোড়া। এখন ভাইয়া এই যে লিগ্যান্ড যে তুমি নিলা, মানে মুক্ত জোড়া, এটার মানে কি? এটার মানে হচ্ছে যাদের লোন পেয়ার থাকবে, এবং লোন পেয়ার থাকলেই ভাই মানুষজন দান করবে। আমি ধরো হতদরিদ্র মানুষ, হ্যাঁ, ভিক্ষুক, গরিব, আমার পকেটে টাকা নাই, আমি কিন্তু মানুষকে দান করব না। সিম্পলি চিন্তা করো, আমার পকেটে অনেক টাকা পয়সা আছে, ধরো আমি বিল গেটস, তাহলে স্বাভাবিকভাবেই আমি দেখবা ধাতব্য প্রতিষ্ঠানে দান করব, আমি ইউনেস্কোতে দান করব, আমি ইউনিসেফে দান করব, বিভিন্ন জায়গায় ফুড প্রোগ্রাম যেগুলো আছে WFP, ওইখানে দান করব, ফাওয়ে দান করব, বিভিন্ন জায়গায় দেখবো আমি দান করে বেড়াবো, যেটা CR7 বা ধরো লিওনেল মেসি করে বেড়ায়। তাদের টাকা আছে, দ্যাটস ওয়াই তারা দান করে বেড়ায়। সো মনে রাখবা, যার জিনিসপত্র থাকে, লোন পেয়ার হচ্ছে একটা বন্ডিংয়ের বাইরের ইলেকট্রন, মুক্ত জোড়া। এই ইলেকট্রনটা বন্ধনে যায় না। সো ধরো আমি কিছু টাকা আমার পকেটে পড়ে আছে, তো আমি স্বাভাবিকভাবে কি করব? ইনভেস্ট করব, কাউকে দিব, একটা খাটানোর চেষ্টা করব। সো লোন পেয়ার হচ্ছে সেই ইলেকট্রনটা যেটা অ্যাকচুয়ালি বন্ধনে যায় না। ধরো আমি তোমাকে যদি বলা হয়, ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনের বাইরে কটা থাকে? নাইট্রোজেনের বাইরে কটা থাকে? 5টা। তুমি একটু চিন্তা করো, নাইট্রোজেনের বাইরে কটা থাকে? 5টি ইলেকট্রন নাইট্রোজেনের বাইরে। হাইড্রোজেনের বাইরে কটা থাকে? তুমি বলবা ভাই এখানে তো থাকে 1টি ইলেকট্রন। ওকে, 1টি ইলেকট্রন হলো। নাইট্রোজেনের বাইরে কিন্তু 5টা, আর হাইড্রোজেনের বাইরে কটা? 1টা। এবার তুমি তো অ্যামোনিয়াকে চিনো। হ্যাঁ ভাইয়া, অ্যামোনিয়াকে তো আমি চিনি। অ্যামোনিয়া, আমোনিয়া, আমোনিয়া, ওকে, আমোনিয়া বা অ্যামোনিয়া যাই বলো, অ্যামোনিয়াকে আমি চিনি। এখন অ্যামোনিয়ার আমি যদি লুইস স্ট্রাকচারটা কি, সেটা কীরকম আসবে আমরা শিখবো লুইস স্ট্রাকচার, বাট আপাতত জাস্ট এখানে দেখাচ্ছি যে অ্যামোনিয়াকে যদি এটা মোটামুটি আঁকতে চাই, তাহলে নাইট্রোজেন এর বাইরে কয়টা আছে? 5টা। তাহলে মোটামুটি তুমি যদি চিন্তা করো, নাইট্রোজেনের বাইরে আমি 5টা ইলেকট্রন ফার্স্টে দিয়ে দিব। ওকে, সো ধরো এই একটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। আমি এখানে প্রপার বন্ড অ্যাঙ্গেল মেনটেন করে আঁকতেছি না, মোটামুটিভাবে একটা জাস্ট শেপ আঁকতেছি, প্রপার বন্ড অ্যাঙ্গেল মেনটেন করতেছি না এখানে। আচ্ছা, বলেই নিলাম, সো কোনো প্যারাই নাই। এবার হাইড্রোজেন 3টা, এই যে হাইড্রোজেন একটা, এইখানে হাইড্রোজেন একটা, এইখানে হাইড্রোজেন একটা। এবার এদের মধ্যে কি হয়েছে ভাই? তুমি বলবা ভাই এখানে তো চমৎকার একটা বন্ধন হয়ে গেছে, এই যে বন্ধন, এই যে বন্ধন হয়েছে, এখানে এই যে কি হয়েছে? বন্ধন হয়েছে। এই যে দেখছো বন্ধন হয়েছে? হ্যাঁ ভাই, এখানে একটা খুব সুন্দর একটা যৌগ পাই গেলাম, যেটা হচ্ছে অ্যামোনিয়া পাইলাম। হ্যাঁ, আচ্ছা, পাইলাম অ্যামোনিয়া। এবার একটা জিনিস খেয়াল করো, তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যে আমি এইখানে একটা ইলেকট্রন দেখতেছি, এক জোড়া ইলেকট্রন, এই যে এক জোড়া ইলেকট্রন, এই জোড়া ইলেকট্রন ভাই হুদাই বসে আছে, হুদাই বসে আছে, কোনো বন্ধনে যাচ্ছে না, কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট সে করতেছে না। হোয়াট ডাজ ইট মিনস? এই ইলেকট্রনটাকে আমরা বলি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। যে ইলেকট্রন বন্ধনে যায় না, এটাকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রন। এখন মজার কাহিনী কি জানো? এই যে লোন পেয়ার ইলেকট্রনটা পাইছো না, এটা কিন্তু তুমি দান করবা, কারণ স্বাভাবিকভাবেই তোমার পকেটে কিছু আছে, তুমি ইলেকট্রনের দিক থেকে এনরিচ, সমৃদ্ধশালী। তো তুমি কি করবা? বসে থাকবা না, তুমি চেষ্টা করবা দান কর, মানুষকে দেওয়ার জন্য চেষ্টা করবা। ঠিক আছে, কারণ তুমি তো মানুষ, তোমার মধ্যে মনুষ্যত্ববোধ আছে, তোমার পকেটে অনেক টাকা নিয়ে তুমি বসে থাকবা না, তুমি মানুষকে স্বাভাবিকভাবে দান করার চেষ্টা করবা। সো এই নাইট্রোজেনও মনুষ্যত্ব দেখানোর জন্য সেই তার কি করবে? এই যে লোন পেয়ারটাকে দান করবে। এখন আমরা লিগ্যান্ডের সংজ্ঞায় চলে আসি, লিগ্যান্ডের সংজ্ঞায় চলে আসি। চমৎকার, বুঝে গেছি মোটামুটি আমরা। আচ্ছা, লিগ্যান্ডের সংজ্ঞাটা কি? লিগ্যান্ডের সংজ্ঞাটা কি? যারা যারা
যারা লোন পেয়ারের বাংলা অলরেডি বলে ফেলছি আমরা, লোন পেয়ারের বাংলা হচ্ছে মুক্তজোড়া। যারা লোন পেয়ার দান করে সমযোজী বন্ধন, আসলে সমযোজী বন্ধন বলা ঠিক না, সন্নিবেশ সমযোজী বন্ধন, আমরা এটা মনে রাখবো, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। যারা এই যে ভাইয়া লোন পেয়ার দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তারাই বেসিক্যালি হচ্ছে লিগ্যান্ড। আর এখানে আমি ফার্স্টে বলছিলাম লিজেন্ড মানে কি, এই লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, ঠিক আছে। আর এই লিগ্যান্ড মানে হচ্ছে যারা লোন পেয়ার দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। আর উল্টাটা বলতে পারো সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করার জন্য একজোড়া লোন পেয়ার দান করে। এটাই হচ্ছে লিগ্যান্ডের একদম খুব সহজ ডেফিনিশন। আমি আশা করি ক্লিয়ার। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, আমি জানি যে ভাই আপনি তো শিখাইলেন, এখন আমাকে একটু বলেন যে সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা কি, এটা আমাকে একটু বলেন। সো চলো আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করি। সন্নিবেশ সমযোজী বন্ধন, এটাকে ইংলিশে আমরা বলি কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। এটাকে ইংলিশে বলি কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, ইংলিশে বলি কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, আর এমনি বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা কি অ্যাকচুয়ালি? দেখো নামের মধ্যে সমযোজী আছে, আমরা পড়বো যদিও, জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, এটা আমার লাগবে, দ্যাটস আমি একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। সো সমযোজী বন্ধন জিনিসটা হচ্ছে কি, দুইজন ইলেকট্রন শেয়ার করবে আধাতু আধাতু, আমিও দিব কিছু তুমিও দিবা কিছু, দুইজন মিলে একটা কিছু দাঁড় করাবো, এরকম। এটা হচ্ছে সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার করব, আমি দিব কিছু তুমি দিবা কিছু। আর সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা হচ্ছে ভাই তোমার কাছ থেকে আমি কিছু চাই না, আমার পকেটে অনেক টাকা পয়সা আছে, আমি তোমারে দিব, তোমারে আমি দয়া মায়া করছি, তাহলে তুমি আমার সাথে এটা বন্ধন করবা। অনেকটা এটা মিলানোর জন্য বলতেছি, নট লাইক দিস, ওইটার মতো না, অনেকটা এরকম। কিরকম? ধরো ইসলাম ধর্মাবলম্বী যারা আছে আমরা কিন্তু জাকাত দিই, তাই না? জাকাত দিই না? হ্যাঁ ভাই জাকাত দেন। জাকাত দেওয়ার সিস্টেমটা কি, ধনী মানুষজন গরিব মানুষকে টাকা পয়সা দেয়। সো এখানে দানটা কয় পাক্ষিক আমি যদি চিন্তা করি, দানটা কিন্তু এক পাক্ষিক, ধনী মানুষ দিবে গরিব মানুষ নিবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে সন্নিবেশ। এখানেও কিন্তু শেয়ার হচ্ছে, শেয়ার চিন্তা করো, জাকাত কিন্তু হচ্ছে ফিনান্সিয়াল শেয়ার। সো এটার মাধ্যমে প্রকৃতিতে যারা গরিব আছে আর যারা ধনী আছে তাদের মধ্যে একটা ব্যালেন্স হচ্ছে। সো এইখানে সন্নিবেশ সমযোজী বন্ধনটা ওই রকমই, ধনী মানুষ বলতে যাদের মধ্যে ইলেকট্রন আছে তারা ইলেকট্রন শেয়ার করবে, কাদেরকে? যারা গরিব তাদের সাথে ইলেকট্রন শেয়ার করবে। জিনিসটা একটু বুঝো। ধরো আমি এইখানে চিন্তা করলাম এরকম, অ্যামোনিয়া, এই যে ভাই তোমাকে একটু আগে শিখাইছিলাম এটা কি পেয়ার, এটা কি পেয়ার তোমার মাথায় থাকার কথা। তুমি বলবো ভাই এটা লোন পেয়ার, এটা হুদায় বসে আছে, এটা কোনো কাম কাজ নাই, হুদায় বসে আছে। হ্যাঁ আচ্ছা, সে কিন্তু ধনী মানুষ, তার পকেটে টাকা পয়সা আছে, এই যে টাকা পয়সা, তাহলে মানে তোমাকে যদি বলা হয় সে হচ্ছে কেমিস্ট্রিতে ধনী, মানে ইলেকট্রন এর দিক থেকে এনরিচ, ইলেকট্রনের দিক থেকে কি এনরিচ। আমি যদি এভাবে চিন্তা করি, এটা চিন্তা করো। এবার ধরো আমি H+কে চিন্তা করতেছি, হাইড্রোজেনের জীবনে ইলেকট্রন কয়টা? তুমি বলবা হাইড্রোজেনের জীবনে ভাই ইলেকট্রন হচ্ছে একটা, হাইড্রোজেনের জীবনে ইলেকট্রন কয়টা? একটা। কয়টা? H। তুমি চিন্তা করো, এভাবে চিন্তা করো, হাইড্রোজেন এখানে হচ্ছে তার যে বাষ্পটা আছে তার 1s1 মানে একটা ঘর, এই একটা ঘরে একটা ইলেকট্রনই তার জীবনে আছে, এই যে এইভাবে আছে। এবার আমি যদি বলি এটা H+ হয়ে যাবে, তুমি আমার বলো তাহলে H+ হয়ে গেলে তার এই ঘরে কয়টা ইলেকট্রন আছে? তুমি বলবা যে ভাই তার এই ঘরে একটা ইলেকট্রন নাই। এটা হচ্ছে কেমিস্ট্রির সবচেয়ে গরিব মানুষ। কেন সবচেয়ে গরিব মানুষ? তুমি চিন্তা করো, তার জীবনে 1 টাকা ছিল, ওই 1 টাকাও নিয়ে গেছে কেউ, বা ছেড়ে দিতে হয়েছে তার, মানে তার লাইফে আসলে আর কিছু নাই, ছাড়ার মতো আর কিছু নাই, সব ছেড়ে দিচ্ছে অলরেডি, মানে সে হচ্ছে সবচেয়ে বেশি গরিব। তাহলে আমি যদি একটু চিন্তা করি, এটা হচ্ছে সবচেয়ে বেশি গরিব একজন মানুষ। এগুলা কিন্তু বোঝানোর পারপাসে বলতেছি, এই যে ধনী গরিব লিখতেছি এগুলা কিন্তু ভেদাভেদ তৈরি করার জন্য না, আমি জাস্ট বোঝানোর পারপাসে লিখতেছি। এখন আমরা কি করব, এই যে এই লোন পেয়ারটা একে দান করব, এই যে দান করলাম, কি করলাম? দান করলাম। এখানে কয় পাক্ষিক দান হয়েছে? এক পাক্ষিক দান হয়েছে। এই যে অ্যামোনিয়া দান করছে, এই জন্য এটাকে আমরা বলি লিগ্যান্ড। যে দান করে তাকে কি বলা হয়? লিগ্যান্ড বলা হয়। এটার আরেকটা নাম আছে, লুইস কনসেপ্ট অনুযায়ী এটাকে লুইস বেইজও বলে। আমরা শিখবো যখন পরিবেশ রসায়ন পড়বো তখন ইনশাল্লাহ শিখবো এটা। আচ্ছা, সো আপাতত জাস্ট বলে রাখতেছি এটা। এখানে সে লোন পেয়ারটা দান করতেছে, কাকে দান করতেছে? এই হাইড্রোজেনের এই বক্সের মধ্যে সে দান করতেছে। তাহলে এই যে বন্ধনটা হবে এটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে যদি আমি গঠনটা আঁকি,
একটু খেয়াল করো, নাইট্রোজেন। এবার প্রপার বন্ধন কোন হিসাব করে আঁকি একটু, হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, আর এইখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়, এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন হয় হাইড্রোজেন, এই যে একটু খেয়াল করো। এবার ভাইয়া ওই অ্যারোসাইনটা আসলে এই অ্যারোসাইনটাই, এই যে এইটাকেই আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি। এটা দিয়ে বোঝাচ্ছে কি, এটা দিয়ে বোঝাচ্ছে, আমি তোমাকে একটু বলি কি বোঝাচ্ছে। দেখো নাইট্রোজেন ইলেকট্রন দান করতে তাহলে তার মাথায় কি দিবা, একটা প্লাস দিবা। হাইড্রোজেন কিন্তু অলরেডি সে প্লাস হয়েছিল, সে প্লাস হয়েছিল না, বাষ্পের ভিতরে কিছু নাই, তার মানে কি প্লাস, এই যে শিখেছিলাম বাষ্পের ভিতরে কিছু নাই মানে তো প্লাস, তার মানে সে অলরেডি প্লাস হয়ে আছে। সেইবার ইলেকট্রনটা নিবে, তাহলে তার মাথার উপর কি দিবা নতুন করে, তুমি বলবা ভাই সে তো অলরেডি প্লাস হয়েছিল, সে তো এইচ প্লাস ছিল, বক্সের ভিতর কিছু ছিল না, বক্সের ভিতর কিছু নাই, তাহলে প্লাস হয়ে আছে, সেই ইলেকট্রন নিচ্ছে, তাহলে তার উপর নতুন করে আপনি একটা মাইনাস দিবেন, দিলেন নতুন করে একটা মাইনাস। এখন প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে। এগুলো কিন্তু সবই আমি বোঝানোর পারপাসে বলতেছি, এখানে কিন্তু কনসেপ্ট ওয়াজ ডিফারেন্ট অ্যাকচুয়ালি, বাট আমি বোঝানোর পারপাসে জিনিসটা বলতেছি। তাহলে প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, নিউট্রাল, আর নাইট্রোজেনের উপর কি থেকে যাবে, প্লাস থেকে যাবে। এই জন্যেই আমরা কিন্তু এখানে একটা ছোট্ট করে প্লাস দিয়ে দিই, এবং এটাকেই আমরা সহজ ফরম্যাটে এইখানে লিখি NH4+। এই যে আমার যে পুরো স্ট্রাকচারটা দাঁড়ায় গেল, এটা কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনের মিলিত ক্রিয়ায় দাঁড়ালো। সো আমি আশা করি মোটামুটি তোমাদেরকে বুঝাইতে পারছি যে সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা কি অ্যাকচুয়ালি। সো একপাক্ষিক ইলেকট্রন শেয়ার, একজন ইলেকট্রন শেয়ার করবে, আরেকজন ইলেকট্রন নিবে, দ্যাটস ইট। ওকে, এইবার এই প্রশ্নটা খুবই চমৎকার। একটা জিনিস মনে রাখো, কিন্তু যাদের লোন পেয়ার আছে তারাই কিন্তু লিখেন, যাদের লোন পেয়ার থাকবে তারাই লিগ্যান্ড, যাদের লোন পেয়ার থাকবে তারাই লিগ্যান্ড। এটা এই পাশে নিয়ে আসছি, এটা একটু মনে রাখবো, এটা আমরা মনে রাখবো। ওকে ওকে, মনে রাখলাম, এটা মনে রাখলাম, ঠিক আছে। এবার আমরা এই স্ট্রাকচারটা একটু দেখি, একটু আমি একটু কিন্তু এই জন্য তোমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনটা বুঝাইছি। দেখো তুমি একটু চিন্তা করো, পানি, হ্যাঁ পানিকে বেসিক্যালি আচ্ছা অ্যাঙ্গুলার ফর্মেটই আঁকি, তার যে অ্যাঙ্গেল ওই ফর্মেটই আঁকি, একদম তারটা মেনটেন করি আঁকি। ভি শেপ, পানির শেপ হচ্ছে ভি শেপ, আমরা এগুলো শিখবো কেন ভি শেপ হচ্ছে, এই চ্যাপ্টারে শিখবো ইনশাল্লাহ। পানির 2 জোড়া মুক্ত জোড়া আছে, এই স্ট্রাকচারটা কেমনে কি আঁকছেন ভাই একটু বুঝান। তুমি চিন্তা করো, অক্সিজেনের বাইরে থাকে কয়টা, 6টা, অক্সিজেনের বাইরে থাকে কয়টা, 6টা না। তুমি দেখো 2 2 4, এই যে 1 5, এই যে 1 6, দেখো ভাইয়া তুমি বুঝে যাবা, এই যে দেখো 6টা দিয়ে দিলাম, এই যে 6টা, অক্সিজেনের বাইরে 6টা দিয়ে দিলাম। হাইড্রোজেনের বাইরে কটা থাকে তুমি কিন্তু অলরেডি জানো, হাইড্রোজেনের বাইরে কটা থাকে, হাইড্রোজেনের বাইরে একটা থাকে, তাহলে হাইড্রোজেনের বাইরে এই একটা দিলাম, এই যে একটা দিলাম, হাইড্রোজেনের বাইরে একটা দিলাম, এই যে পানির অণুর গঠন চলে আসলো, এটা হচ্ছে পানির অণুর গঠন। এখন কি বলছে, H3O+, এটা গঠিত হয়, কিন্তু H4O2+ এটা গঠিত হয় না। এখন তুমি আমার বলো তো এখানে কি লিগ্যান্ড আছে না নাই, তুমি বলবো হ্যাঁ ভাই এই যে লিগ্যান্ড দেখতেছি, মানে লিগ্যান্ড বলতে লোন পেয়ার দেখতেছি, হ্যাঁ লিগ্যান্ড বলতে কি দেখতেছি, লোন পেয়ার দেখতেছি। এই যে ভাই এটাকে আমি লাল কালার করে দিই, ওকে ফাইন, এই যে হয়ে গেল, এই যে তার ইলেকট্রন। আবার একইভাবে এখানেও তো আছে, এখানে আছে না, হ্যাঁ ভাই এখানেও আছে, এখানেও আছে, তাহলে কয় জোড়া লোন পেয়ার আছে, তার 2 জোড়া লোন পেয়ার আছে, কয় জোড়া লোন পেয়ার, 2 জোড়া। তাহলে এখানে আমি যদি একটু শর্ট ফর্মে লিখি এলপি পেয়ার, লোন পেয়ার কয়টা, 2টা, লোন পেয়ার কয়টা আছে, এটার 2টা আছে। আচ্ছা তাহলে এবার তুমি সিম্পলি চিন্তা করো, তার লোন পেয়ার 2টা আছে। এখন সে যদি ওই যে সে কেমিস্ট্রির সবচেয়ে যে গরিব মানুষটা ছিল, কে ছিল জানি, H+, তাকে যদি দান করে তাহলে দেখি তো কি অবস্থা হয়। দেখো তাহলে আমি এখন যেটা করব, এখানে সেই H+ কে নিয়ে আসবো, এই সেই H+, সবচেয়ে গরিব একজন মানুষ, ঠিক আছে দিয়ে দিলাম। এবার তুমি বলবা ভাই এই ঘরে তো ইলেকট্রন দেওয়া যায়, 2টা ইলেকট্রন, সো যে কোনো একটা লোন পেয়ার আপনি দিয়ে দেন, খুবই সহজ। হ্যাঁ ভাই দিয়ে দেন, একটু দিয়ে দেন, ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম। কে দিল, ইলেকট্রনটা দিল, ওকে অক্সিজেন, তাহলে তার উপর মাথায় কি দিবা, প্লাস দিবা, বুঝছো, হ্যাঁ ভাই বুঝছি। H+ ইলেকট্রন নিচে, তাহলে তার মাথার উপর কি দিবা, যে ইলেকট্রন নেয় তার উপর কি দিতে হয়, মাইনাস দিলা। প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, কেউ কিন্তু বললো না ভাই মাইনাস হবে, কেমিস্ট্রিতে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয় না,
কেমিস্ট্রিতে প্লাসে মাইনাসে কি হয়, নিউট্রাল। তাহলে এটা কাটাকাটি চলে যাবে, এইখানের প্লাস আর এইখানে যে মাইনাস ছিল, এই যে প্লাস আর মাইনাস এটা মিলে কি হয়ে যাবে, কাটাকাটি। ওকে, কাটাকাটি চলে গেল, কাটাকাটি বলতে নিউট্রাল হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে, স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে একটু দেখি, স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে। অক্সিজেন, তার মাথায় এখনও 2 জোড়া লোন পেয়ার রয়ে গেছে, হ্যাঁ রয়ে গেছে। আরেকটা হাইড্রোজেন এইখানে আছে, এই যে আরেকটা হাইড্রোজেন এইখানে, আরেকটা আপনি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করছেন, এবং অক্সিজেনের মাথায় আপনি একটা ছোট্ট করে কি রেখে দিয়েছেন, প্লাস রেখে দিয়েছেন, কারণ এখানে প্লাস মাইনাস নিউট্রাল হয়ে গেছে, এই প্লাস কিন্তু রয়ে গেছে। এটাকেই আমরা শর্ট ফর্মে লিখি H3O প্লাস, যেখানে হাইড্রোজেনের একটা হাইড্রোজেন 3টা আর অক্সিজেনের 1 জোড়া লোন পেয়ার এখনও কি হয়ে গেছে, রয়ে গেছে, এখনও আনইউজড রয়ে গেছে। ওকে, এই যে H3O প্লাস তৈরি হয়েছে, এই যে H3O প্লাস তৈরি হয়েছে, এই H3O প্লাসের যে যৌগটা, এই যৌগটাকেই আমরা বলি হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এই যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটাকে আমরা বলি হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন। তাহলে প্রথম প্রশ্নটা কিন্তু শেষ, H3O প্লাস গঠন হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে H4O2 প্লাস, এটার মানে কি, আরও একটা হাইড্রোজেন এখানে আসবে। তুমি বলবে ভাই আরও তো লোন পেয়ার আছে, এবার আপনি আরও একটা H প্লাসের সাথে এই লোন পেয়ারটা দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। দেখো আমরা হয় কিনা, আমরা পারি কিনা দেখি তো, চলো 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 দেখি পারি কিনা। H3O, এই যে ভাইয়া লোন পেয়ারটা রয়ে গেছে, এই যে এবার হয়ে গেছে। এবার তুমি বলবা ভাই এটার উপর কিন্তু একটা কি আছে, প্লাস আছে। এবার H4O2 প্লাস, এটার মানে কি হাইড্রোজেন 4টা, তার মানে আরও একটা হাইড্রোজেন আসতে হবে তার কাছে। তাহলে আরেকটা গরিব H প্লাসকে তুমি নিয়ে আসো, গরিব H প্লাসকে নিয়ে আসো। এখন তুমি আমারে বলো যে এরা কি কাছাকাছি আসবে না আসবে না, এরা কি কাছাকাছি আসবে না আসবে না। তুমি একটু সিম্পলি চিন্তা করো, এইটার চার্জ কি ভাইয়া, এটার চার্জ কি, এটার চার্জ কি পজিটিভ, এইটার চার্জ কি পজিটিভ। এখানে নর্মাল লজিকে চিন্তা করলে এটা কি পাশাপাশি আসবে না আসবে না, একটা প্লাস চার্জের কাছে আর একটা প্লাস চার্জ সহজে আসতে চায় না। এটাই তো সিম্পল লজিক, কোলম্বের সূত্র, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এইখানে আমি যদি এই যে এইটাকে দান করতে চাই, তুমি বলো এটা কি গ্রিন ফ্ল্যাগ না রেড ফ্ল্যাগ, বলো বলো সবাই বলে ফেলো, তুমি বলবো ভাই এটা রেড ফ্ল্যাগ, এটা হয় না। আশা করি বুঝে গেছে, সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে একটা ছোট্ট এমসিকিউ আমরা বলে ফেলি, যদি আমরা একটু পরে ক্লিয়ার করব। দেখো ভাইয়া এই বন্ধনের নাম কি, এই বন্ধনের নাম সমযোজী। আর এই যে এই বন্ধনের নাম কি, এই বন্ধনের নাম কিন্তু সমযোজী না, এই বন্ধনের নাম কি, সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ। তাহলে তুমি বলবো এখন ভাই এই দুটা তাহলে পার্থক্যটা কি, সমযোজী হচ্ছে দুইজনই ইলেকট্রন শেয়ার করবে, সন্নিবেশ সমযোজী হচ্ছে একজন ইলেকট্রন শেয়ার করবে। ধনী আর গরিবের মধ্যে বন্ধন হবে, সমযোজী হচ্ছে দুইজনই ইলেকট্রন শেয়ার করবে। দ্যাটস ইট। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার, ক্লিয়ার না সবার, আশা করি ক্লিয়ার। ওকে, কোয়াইট ইজি এটা। ওকে, এবার আমরা আসবো লিগ্যান্ডের প্রকারভেদ। এবার একটু কিন্তু ঠান্ডা মাথায় দেখতে হবে, এই জিনিসগুলো কিন্তু বেশ বেশ মাথা কাটাইতে হবে, বেশ মাথা কাটাইতে হবে। আচ্ছা, এই যে তোমরা লিগ্যান্ডের ক্যাটাগরি ভাগ করতেছে, একটু খেয়াল করে দেখো। মুক্তজোড় দানের ভিত্তিতে, মুক্তজোড় মানে লোন পেয়ার, মানে সে কয়টা মুক্তজোড় দিতে পারে, কয়টা মুক্তজোড় দিতে পারে। আর এটা কি করতেছে, শক্তি মাত্রার ভিত্তিতে, স্ট্রেংথ। সো একটা হচ্ছে তোমার, আমি যদি একটু ইংলিশে লিখি, একটা যদি লিখি, এইটা হচ্ছে যোজনীর উপর ভ্যালেন্সি, ভ্যালেন্সির বাংলা হচ্ছে ভাইয়া যোজনী। এটা হচ্ছে ব্যালেন্সের উপর বেসিস করে দাঁড়াইছে, এটাকে বলা হয় মনোডেন্টিক বা একযোজী, একযোজী মনোব্যালেন্সি এভাবে বলতে পারো। পলিডেন্টিক মানে কি, বেশি, একের বেশি, 2, 3, 4, 5, 6 এরকম। সো পলিডেন্টিক মানে হচ্ছে যোজনী অনেক বেশি, একের বেশি। সো এটা হচ্ছে যোজনীর ভিত্তিতে এই পাঁচটা। আর শক্তিমাত্রার ভিত্তিতে এটা হচ্ছে ভাইয়া স্ট্রেংথ, STRENGTH, এটা হচ্ছে স্ট্রেংথের বেসিসে, শক্তির ভিত্তিতে। সো এখন শক্তিমাত্রার ভিত্তিতে আমরা লিগ্যান্ডকে কয় ভাগে ভাগ করতেছি, 2 ভাগে। একটা হচ্ছে স্ট্রং মানে শক্তিশালী, আর এটা হচ্ছে উইক, এটা স্ট্রং, আর এটা হচ্ছে উইক দুর্বল, এটা বোঝা যায় সিম্পল। আর এখানে বুঝতেই আছে যোজনীর ভিত্তিতে, এখানে মানে যোজনী কত, মনোব্যালেন্সি, তার মানে এখানে ব্যালেন্সি কত, মনোডেন্টিক, এখানে ব্যালেন্সি কত হবে, ব্যালেন্সি হবে 1। আর পলিডেন্টিক এটার মানে হচ্ছে এখানে ব্যালেন্সি কত হবে, এখানে ব্যালেন্সি হবে 1-এর বেশি, 1-এর সমান না কিন্তু, খুব সাবধান, 1-এর বেশি। সো এখানে 1-এর বেশি, এখানে 1-এর সমান।
সো আমরা এইখানে লিগ্যান্ডকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলতেছি এবং আশা করি মোটামুটি ভাগের ব্যাপারটা বুঝতে পারছি। আমি পুরো জিনিসটা এখন ধীরে ধীরে ধরে সব বোঝাবো। দেখো, আমরা বলতেছিলাম না মনোলিগ্যান্ড, মনোডেন্টিক, এই যে ব্যাপারটা মনোব্যালেন্সি লিগ্যান্ড বা মনোডেন্টিক, এই ব্যাপারটা আসলে একটু ভাইয়া ক্লিয়ার করেন। দেখো, লিগ্যান্ডের শ্রেণীবিভাগ আমরা চলে আসলাম। এখন লিগ্যান্ডকে যখন আমি ভাগ করতেছি, লিগ্যান্ডকে কিন্তু আমি খুব সহজেই ভাগ যখন করতেছি ইলেকট্রন জোর মানে মুক্ত জোর, এই যে ইলেকট্রন জোর এটা মানে মুক্ত জোর, দানের উপর ভিত্তি করে লিগ্যান্ড আবার 3 রকম। এটার আবার ক্যাটাগরি করতেছে, একটু খেয়াল করো সবাই, একটু দেখো। এক বা মনোদন্তি লিগ্যান্ড, ডেন্টি মানে দন্তি আর কি। সো এটার মানেটা কি বুঝাচ্ছেন ভাই আপনি? যে লিগ্যান্ড এক জোড়া ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুকে দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে তাকে এক বা মনোদন্তি লিগ্যান্ড বলে। ডেন্টি আর কি, ওই যে ব্যাপারটাই, মানে কয় জোড়া দান করবে? এক জোড়া। তোমরা একটু আগে একটা এক্সাম্পল দেখছিলে, একটু খেয়াল করে আসো তো। এখানে পানিতে তোমার যদি জিজ্ঞেস করি পানিতে লোন পেয়ার ছিল কয়টা, তোমাকে কিন্তু শিখাইছি পানিতে লোন পেয়ার ছিল কয়টা, লোন পেয়ার ছিল কয়টা, ছিল কয়টা? দুইটা। তুমি দান করতে পারছো কয়টা? একটা। এই দানটা কি করতে পারছিল? ছিল কিন্তু দুইটাই। ভালো করে বুঝো, তোমার কাছে ছিল কিন্তু দুইটাই, বাট তুমি দুইটা দান করতে পারো নাই। হোয়াট ডাজ ইট মিনস? তোমার কাছে সবসময় অনেক কিছু থাকলেও তুমি অনেক কিছু দান করতে পারবে না। দের ইজ সাম লিমিটেশনস, ঠিক আছে? সো তোমার কাছে কয়টা আছে এটা ম্যাটার করতেছে না, কয় জোড়া আছে এটা ম্যাটার করতেছে না, তুমি কয় জোড়া দান করতে পারো এটা ম্যাটার করে। সো এইখানে তোমার কাছে 2 জোড়া ছিল, বাট এই 2 জোড়ার মধ্যে হয়তোবা তুমি দেখা গেছে এই এক জোড়া দান করতে পারতেছো, এইখানের যে এক জোড়া আছে এটাকে তুমি দান করতে পারো, এই যে এই এক জোড়াকে দান করতে পারো, আর কোনো জোড়াকে তুমি দান করতে পারো না। তার মানে এটা হচ্ছে তখন এক দন্তি বা মনোডেন্টি বা মনোব্যালেন্সি লিগ্যান্ড। আগেরটাতে দেখো অ্যামোনিয়াতে লোন পেয়ার ছিল কয়টা? লোন পেয়ার ছিল কয়টা এটাতে? লোন পেয়ার তুমি বলবো ভাই এখানে তো লোন পেয়ার ছিলই একটা, সমস্যা কি? বাট সে একটাই দান করতে পারে, তার একটা ছিল বাট সে একটাই দান করতে পারে। তার মানে কি? সে মনোব্যালেন্সি লিগ্যান্ড বা মনোডন্টিক লিগ্যান্ড, ওই যে যেটা বলতেছিল আর কি। এবার এক্সাম্পলগুলো একটু দেখে ফেলো। এই যে দেখো অ্যামোনিয়া, এখানে কি আছে? লোন পেয়ার আছে। অক্সিজেন, এখানে কি আছে? লোন পেয়ার আছে। ওকে, সো বাকি জিনিসগুলো সেম। একটা ছোট্ট জিনিস আমি বলে রাখি, এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, এটা যদিও চার্জিত লিগ্যান্ডের পার্ট। এখানে একটা খেয়াল করে দেখো, একটা মাইনাস, এখানে দেখো একটা মাইনাস, এখানে দেখো একটা মাইনাস, এখানে দেখো একটা মাইনাস, এই যে দেখো একটা মাইনাস। আচ্ছা, এগুলো একটু নামগুলো একটু বলি। এটা হচ্ছে কার্বনিল, এটা নাইট্রো, এটা হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল গ্রুপ, এটা নাইট্রাস, থায়োসায়ানেট, সায়ানেট। এরা সবাই একটা একটা করে দান করতে পারে। সো এই যে এখানেও লিগ্যান্ড আছে ভাই, এই যে এখানে, তারপর এই যে এখানে, এই যে এখানে, এই যে ভাইয়া, আর ওই মাইনাসগুলো তো আছেই। সো এই হচ্ছে তাদের ব্যাপার। সো সবাই একটা একটা করে দান করতে পারে এখানে। আবারও বলতেছি ভাই, কয় জোড়া তোমার কাছে আছে এটা ম্যাটার করে না, তুমি অ্যাকচুয়ালি দান করতে পারবা সেটাই হচ্ছে তোমার যোজনে ডিসাইড করে। যেরকম খুব ভালো এক্সাম্পল তো এখানে আমি বলতে আছি, এটা একটু মনে রাখো। অ্যামোনিয়া, এটার ব্যালেন্সই কত? অ্যামোনিয়া, এগুলো কিন্তু এমসিকিউ আসে। এটার ব্যালেন্সই কত? 1, কারণ তার লোন পেয়ার আছে একটা, এটা লিখে রাখলাম। এটা পানি, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে, পানি। যদিও আসলে এটাকে পানি বলা ঠিক না, যখন সে লিগ্যান্ড হিসেবে থাকে তখন তার নাম পানি না, তখন তার নাম হচ্ছে একুয়া। আচ্ছা, নতুন একটা নাম বললাম তাই না ভাই, পানিকে আসলে পানি বলা যাবে না, এটা কি বলতে হবে? একুয়া। যখন সে লিগ্যান্ড হিসেবে থাকবে অ্যামোনিয়া বলা যাবে না, এটার নাম হচ্ছে অ্যামিন। মনে রাখবো, আমরা দেখবো, টেনশন নেই, সব দেখবো ইনশাল্লাহ। সো অক্সিজেনের মধ্যে এখানে যদি চিন্তা করো H2O, এটা হচ্ছে, এটার ব্যালেন্সই কত আসবে তাহলে এখানে? এটার ব্যালেন্সই বাংলা হচ্ছে ভাইয়া যোজনী, ব্যালেন্সই বাংলা হচ্ছে যোজনী। সেও ব্যালেন্সই কত? 1। তার কিন্তু লোন পেয়ার ছিল কিন্তু 2টা, বাট সে দান করতে পারে কয়টা? একটা। বাকিগুলো এখানে ছোট্ট করে এক্সাম্পল দেওয়া আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছে। এবং এই দুটার এক্সাম্পল আমি অলরেডি দেখাইছি তোমাকে, দ্যাটস আমি বাকিগুলো দেখাচ্ছি না। এবার এটাতে আসো, দ্বিদন্তি, ব্যালেন্সের উপর দ্বিদন্তি। তাহলে দ্বিদন্তি মানে কয়টা দান করবে? কয় জোড়া? দ্বিদন্তি মানে কয় জোড়া দান করবে? বুঝে যাচ্ছে যে লিগ্যান্ড 2 জোড়া ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুকে দান করে। এখন কথা হচ্ছে ভাইয়া 2 জোড়া ইলেকট্রন কই থেকে আসবে? একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো। আমি এই স্ট্রাকচারটা একটু নিই, এন এইচ, না এই পাশেই লিখি, সমস্যা নেই, NH2 CH2 CH2
এইটাকে বলা হয় NH2। এটার নাম কি? নামটা খুবই ইন্টারেস্টিং, এটার নামটা টেনশন নাই। এখানে দেখো ইথিলিন আছে, দুইটা CH2 আছে, তার মানে এটা ইথিলিন। একটা CH2 থাকলে সেটাকে বলে মিথিলিন। তোমরা পড়ছিলা ওই যে জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণীর একটা সমগোত্রীয় শ্রেণীর সাথে আরেকটা সমগোত্রীয় শ্রেণীর পার্থক্য হচ্ছে মিথিলিন মূলক, এটা হচ্ছে ইথিলিন মূলক। তাহলে ইথিলিন আর অ্যামিন, এই NH2 কে বলা হয় অ্যামিন, অ্যামোনিয়া না কিন্তু, NH2 কে বলা হয় অ্যামিন। তাহলে ইথিলিন ডাই অ্যামিন, নাম কি? ইথিলিন ডাই অ্যামিন, নাম হয়ে গেল, খুবই সহজ। একটা CH2, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এটা কঠিন না। CH2, এই মূলকটার নাম হচ্ছে মিথিলিন। তাহলে দুইটা আসলে কি হয়ে যাবে? এটা নাম হয়ে যাবে ইথিলিন, খুবই সহজ। NH2, এটা একযোজি, একটা হাত ফাঁকা, এটার নাম হচ্ছে অ্যামিন। তাহলে এখন আমি যদি এখন নাম দাঁড় করাই তাহলে এটার নাম কি হয়ে যাবে? তুমি বলবা ভাই এটা তো খুবই সহজ হয়ে গেল এখন আমার জন্য। ইথিলিন, ইথিলিন, ইথিলিন দুইটা আছে, তাহলে ইথিলিন ডাই অ্যামিন কি হয়ে যাবে? ইথিলিন ডাই অ্যামিন। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। এখন তুমি বলবা যে ভাইয়া এটা 2 জোড়া ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুকে দান করে, তার মানে এখানে 2 জোড়া লোন পেয়ার থাকতে হবে। একটু দেখান তো 2 জোড়া লোন পেয়ার আছে কিনা? অবশ্যই আছে, কেন আছে না? দেখো, নাইট্রোজেন মানেই হচ্ছে 1 জোড়া লোন পেয়ার, নাইট্রোজেন মানেই হচ্ছে 1 জোড়া লোন পেয়ার। তো এটা ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যে দেখো, এই যে দেখো, দেখো 2 জোড়া চলে আসছে তোমার, তাহলে 2 জোড়া দান করতে পারবে, তার মানে এরা সন্নিবেশ সমজীবন করতে পারবে, হয়ে গেল একটা। এবার পরেরটা দেখো তো, এবার এটা একটা এক্সাম্পল চলে গেল, এটার নাম কি? ইথিলিন ডাইঅ্যামিন, নামটা লিখে দিই। ইথিলিন ডাইঅ্যামিন। এটার আমরা যখন এক্সপ্রেশনে যাব, এটার একটা শর্ট এক্সপ্রেশন আছে, ওই শর্ট এক্সপ্রেশনটা হচ্ছে, এটা একটা শর্ট এক্সপ্রেশন আছে, এই জিনিসটার যদি আমরা একটা শর্ট এক্সপ্রেশনে যাই, এটাকে বলা হয় EN, এভাবে লেখা হয়, EN, EN এভাবে লেখা হয়। সো ইথিলিন ডাইঅ্যামিন হয়ে গেল। এবার পরেরটা দেখো তো, পরেরটা দেখো তো, পরেরটা একটু দেখো তো, একটু দেখো, NH2 CH2 COO-। এবার একটু খেয়াল করি, এটারও দ্বিযুজি বলতেছি, কেন দ্বিযুজি বলতেছেন ভাই? একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এখানে তুমি বুঝবা। এইখানে দেখো তো নাইট্রোজেনের উপর কি আছে? 1 জোড়া লোন পেয়ার, তাহলে সে তো এই জোড়া লোন পেয়ার দান করতে পারলো, একটা পাইলাম। আমার কিন্তু 2টা বাষ্ক লাগবে, এই যেরকম যে 2টা দান করার মতো সিচুয়েশন আছে। এখন তুই আর বলো তো মাইনাস মানে কি ভাইয়া? এই মাইনাস মানে কি? তোমার আমি যদি বলি তোমার মাথায় মাইনাস আছে, এটার মানে কি? ধরো ক্লোরিন মাইনাস, এটার মানে কি? ক্লোরিনের উপর অনেক ইলেকট্রন আছে, ইলেকট্রনের আধিক্য আছে, অনেক ইলেকট্রন বলতে ইলেকট্রনের আধিক্য আছে। ধরো আমি বললাম ফ্লোরিন মাইনাস, তাহলে তার মাথার উপর ইলেকট্রন আছে, ইলেকট্রন নিয়ে আসলেই তো মাইনাস হয়। সে মাইনাস মানে কি? সে ইলেকট্রন নিয়ে আসছে, তার মানে এই দুইটা জিনিস কি করতে পারবে? এদিক থেকে একজন দান করবে, এদিক থেকে একজন দান করবে, তাহলে এটারও যোজনী কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে এটারও ব্যালেন্সি কত হয়ে যাবে? ব্যালেন্সি বাংলা হচ্ছে যোজনী, এটারও ব্যালেন্সি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। অ্যান্ড একইভাবে ইথিলিন ডাইঅ্যামিন, এটার ব্যালেন্সিও কত হয়ে যাবে? এটার ব্যালেন্সিও 2 হয়ে যাবে। আশা করি মোটামুটি ক্লিয়ার এই ব্যাপারটা। ওকে, এবার আসি পলিদন্তি, যে লিগেন্ড 3 বা ততোধিক ইলেকট্রন জোর, তার মানে 3 বা ততোধিক, 3 বা ততোধিক ইলেকট্রন জোর কেন্দ্রীয় পরমাণুকে দান করে। ওকে, সো এটা হচ্ছে পলিদন্তি। সো এখানে খুবই একটা চমৎকার ডেফিনেশন আছে, মানে এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা যদি বুঝো বেশ কাজে দেয়। খেয়াল করো, এখানে বলা হয়েছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে EDTA, একটু মনোযোগ দিও, এটা সংখ্যাটা পরীক্ষায় লেখা আছে, এটা MCQ বেশ মাঝে মাঝে আসে, এটা পরীক্ষার জন্য আসে, এটা MCQ আসে, সো এটা একটু মনে রেখো। C10H4016 N2O2। সো এটা সংখ্যাটা কিভাবে হয়, কি হয় আমি সব বুঝিয়ে দিচ্ছি, টেনশন নেই, সব বুঝিয়ে দিচ্ছি সব। দেখো আগে সংখ্যাটা লিখি, EDTA এর সংখ্যাটা লিখি, EDTA অলরেডি ফুল ফর্ম লেখা আছে, অলরেডি ফুল ফর্ম লেখা আছে, এটার ফুল ফর্ম অলরেডি লেখা আছে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এটার ফুল ফর্ম লেখা আছে। সো সংখ্যাটা লিখি, N CH2 CH2, তারপর আবার N, এদিকে হচ্ছে CH2 COOH, এদিকেও হচ্ছে CH2 COOH, এদিকে হচ্ছে CH2 COOH,
এদিকেও হচ্ছে CH2COOH। তুমি চাইলে মিলাই দেখতে পারো, একটু মিলাই দেখো। নাইট্রোজেন 2টা আছে, কার্বন এনে 4টা, এনে 2টা 6টা, এনে 4টা 10টা, কার্বন 10টা, হাইড্রোজেন এনে 2টা আর 2টা 4টা আর 2টা 6টা, 8টা 10টা 12টা 14টা 16টা, অক্সিজেন 8টা 2 4 এনে 6 2 8, সব ঠিক আছে। এটা হচ্ছে ইডিটিএস স্ট্রাকচার। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই পরীক্ষায় এইটা ভাইয়ারা দিয়ে দেয়। হ্যাঁ, সো আমরা সংকেতটা লিখলাম, এটা ইডিটিএস স্ট্রাকচার। এবার দেখো এটার যোজনীটা কিভাবে ভ্যারি করে তোমাদেরকে একটু দেখাই, দেখো মনোযোগ দিও। এখানে নাইট্রোজেনের কি আছে? লোন পেয়ার। এখানে নাইট্রোজেনের কি আছে? লোন পেয়ার। তুমি দুইটা জিনিস মনে রাখবা, লোন পেয়ার আর এটা হচ্ছে মাইনাস চার্জ, এই দুইটা জিনিস। কেন তুমি একটু আগে খেয়াল করছিলে কিনা জানি না, আগের স্লাইডটাতেই তোমাদেরকে একটু যদি দেখাই, লোন পেয়ার আর মাইনাস, লোন পেয়ার একটা মাইনাস একটা, ব্যালেন্সই কত হয়ে গেছে? 2 হয়ে গেছে, তাই না? তার মানে লোন পেয়ার জয়টা হবে এবং মাইনাস জয়টা হবে, তার ব্যালেন্সই তত হবে। এটা মনে রাখো, লোন পেয়ার আর এই দেখো লোন পেয়ার একটা মাইনাস একটা, তাহলে ব্যালেন্সই 2টা। তাহলে এখন যদি বলতাম লোন পেয়ার 3টা ধরো আর এখানে মাইনাস 3টা ধরো, কথার কথা বলতে, তাহলে ব্যালেন্সই হয়ে যেত 6। দেখো আমরা একটু অ্যাপ্লাই করি জিনিসটা, একটু ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করি। তাহলে এখন এটার ব্যালেন্সই কত? তুমি কি বলবা? তুমি বলবা ভাই এটার ব্যালেন্সই হচ্ছে, এটার আপাতত ব্যালেন্সে আমি দেখতেছি এখানে 2টা আছে, এই যে 1 এই যে 2, এটা কিন্তু আপাতত থাকবে না। একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো, ঠান্ডা মাথায়। এখানে আমি যদি এখন তোমাদেরকে একটু আস্তে আস্তে বুঝাই, খেয়াল করো তো, এইখানে এই যে হাইড্রোজেনটা আছে, এটা তো অ্যাসিড গ্রুপ, এখানে অ্যাসিড গ্রুপ হাইড্রোজেন বের হয়ে যাবে। অ্যাসিড গ্রুপ থেকে কি হয়? হাইড্রোজেন বের হয়ে যায় না? হ্যাঁ ভাই বের হয়ে যায়। এখানে এটা অ্যাসিড গ্রুপ, হাইড্রোজেন বের হয়ে যায়। তুমি জানো অ্যাসিড কিন্তু হাইড্রোজেন ছাড়তে পারে, হাইড্রোজেন কি করতে পারে? ছাড়তে পারে। এই যে ছাড়লো, ওকে ছাড়লো 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 ছাড়লো, মানে যদি না বুঝো এভাবে চিন্তা করো, CH3COOH, এটা কি হয়ে যায় ভেঙে? এটা একটা উইক অ্যাসিড, ভেঙে কি হয়? CH3COO- আর কি হয়ে যায়? H+। এখানে কি হয়েছে তোমার যদি জিজ্ঞেস করি, তুমি বলবো ভাই এখানে খুবই সহজ একটা কাহিনী হয়েছে, আমি দেখতেছি। কাহিনীটা হচ্ছে যে এইখানের এই যে COOH ছিল, এই Hটা বের হয়ে গেছে, মানে সহজ ভাষায় একটা মাইনাস হয়েছে একটা প্লাস হয়েছে। তাহলে এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেলে এটার উপর একটা মাইনাস আসবে, এখান থেকে এই হাইড্রোজেন বের হয়ে গেলে এটার উপর একটা মাইনাস আসবে, বুঝো? এখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেলে এখানে একটা মাইনাস আসবে, এই যে এটা 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 অ্যাপ্লাই করো তাহলে বুঝে যাবা। এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে এখানে আরেকটা মাইনাস হবে। তাহলে এখন আমরা একটু আস্তে আস্তে বানাইতে থাকি, একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ধরো এইরকম, দেখো মনোযোগ দিও ভাইরা, H এটা চলে যাবে, এটা চলে যাবে, তাহলে এখানে নাইট্রোজেন CH2N CH2C=, একটা ছাড়লাম, আর এদিকে একটাও ছাড়লাম না, CH2, এখানে আমি হাইড্রোজেন ছাড়লাম না, এটা ছাড়লাম না, ছাড়বো আস্তে আস্তে ছাড়বো, অবশ্যই ছাড়বো, বাট এখন ছাড়ি নাই। CH2COOH, এই পাশেও ছাড়ি নাই, CH2COOH। তুমি কয়টা ছাড়লা? একটা ছাড়লা, একটা হাইড্রোজেনকে ছাড়লা। এবারে দেখো তো লোন পেয়ার কয়টা আছে? তুমি বলবো ভাই লোন পেয়ার কয়টা আছে? লোন পেয়ার 2টা। মাইনাস কয়টা পাইছো? মাইনাস পাইছো একটা। একটু চিন্তা করো, একটু জাস্ট চিন্তা করো, লোন পেয়ার 2টা, লোন পেয়ার 2টা মাইনাস একটা, এটার যোজনী কত হবে? তুমি বলবো ভাই একটু আগে শিখেছিলেন, একটু আগে শিখেছিলাম, লোন পেয়ার একটা মাইনাস একটা যোজনী 2, লোন পেয়ার 2টা মাইনাস একটা, যোজনী কত হবে এটার? তুমি বলবা এটার যোজনী হবে ভাই, এটার যোজনী হবে 3। এবার এটার নাম কি দিবা? এইটার নাম দিব EDTA, এটার উপর একটা ছোট্ট করে মাইনাস দিব, কারণ কি একটা মাইনাস ছাড়ছি। এইবার আমরা বলো এখান থেকে যদি আরো একটা হাইড্রোজেন ছাড়ি, তাহলে এটার উপর কি আসবে? আরেকটা মাইনাস আসবে। এখান থেকে যদি আরো একটা মাইনাস ছাড়ি, আরো একটা মাইনাস আসবে। এখান থেকে যদি আরো একটা হাইড্রোজেন ছাড়ি, আরো একটা মাইনাস আসবে। তাহলে আর কি কি হইতে পারে? তুমি একটু সিম্পলি চিন্তা করো, EDTA, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড লেখা আছে। এবার আমি যদি বলি EDTA মাইনাস, এটা কি হবে? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা, ভালো করে শুনো, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, জাস্ট অ্যাসিটেট। এখন আমি যদি বলি EDTA 2 মাইনাস, এটা কি হবে? ইথিলিন ডাইঅ্যামিন
ইথিলিন ডাইঅ্যামিন কি বলবো, টেট্রা 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 অ্যাসিটেট। এটার যোজনী কত হবে? যোজনী কত হবে? 2 মাইনাস আছে, তার মানে নাইট্রোজেনের 2টা আর এখানে 2টা, তাহলে এটা যোজনী হয়ে যাবে কত? একটু চিন্তা করো, এটার যোজনী কত ছিল? এটার যোজনী ছিল 2, এটার যোজনী ছিল 1 বাইরে যাবে 3, তাহলে এটার যোজনী হবে 4। এখানে যদি চিন্তা করি ইথিলিন ডাইঅ্যামিন, এটা হয়ে যাবে যোজনী কত হয়ে যাবে? এটার যোজনী হয়ে যাবে 5 EDTA 4 মাইনাস, এটার যোজনী কত হয়ে যাবে? এটার যোজনী হয়ে যাবে 6। কি হলো? আশা করি বুঝতে পারছি যে ধরো এখানে দেখো, এখানে যোজনী কত হবে? 3, পরেরটাতে আর পরেরটাতে তো 2 মাইনাস হবে। ধরো এখান থেকে আমি আরেকটা হাইড্রোজেন মুছে দিব, তাহলে যোজনী কত হয়ে যাবে? মাইনাস মাইনাস 2টা আর 2 লোন পেয়ার, তাহলে হয়ে যাবে 4। এরপরেরটাতে আরও একটা হাইড্রোজেন মুছে দিব, তাহলে কি হয়ে যাবে? EDTA 3 মাইনাস হয়ে যাবে, তখন যোজনী হয়ে যাবে 5। EDTA 4 মাইনাসের যোজনী কত হয়ে যাবে? 6। সো যত বেশি মাইনাস ছাড়তে থাকবে তত তার যোজনী বাড়তে থাকবে। এই জন্য কিন্তু এটা আমরা বলি পলিদন্তী লিগ্যান্ড। আশা করি বুঝতে পারছি, এই জিনিসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটা কিন্তু সাবধানে ডিল করতে হবে এটাকে, হ্যাঁ, খুব সাবধানে ডিল করতে হবে। আমি সবচেয়ে সহজ ফরম্যাটে বলার চেষ্টা করছি, তোমরা আশা করি মোটামুটি বুঝতে পারছো, জিনিসটা। আচ্ছা, এবার আসো চার্জের উপর ভিত্তি করে। চার্জের উপর ভিত্তি করে 3 রকম বোঝাই যাচ্ছে। একটা হচ্ছে আধান নিরপেক্ষ, এই যে আধান নিরপেক্ষ লিগ্যান্ড, ঋণাত্মক আধানযুক্ত, ধনাত্মক আধানযুক্ত। এখন আমরা কিন্তু বুঝে গেছি যে আসলে জিনিসটা হচ্ছে যে সে জয়টা লোন পেয়ার দান করবে সেটাই তার যোজনী। লিগ্যান্ড হচ্ছে বেসিক্যালি লোন পেয়ার দান, লিগ্যান্ড হচ্ছে সামারি কি তাহলে পুরো জিনিসটার? লিগ্যান্ড, এটার সামারি হচ্ছে লোন পেয়ার দান, এটার সামারি হচ্ছে লোন পেয়ার দান, এটার সামারি হচ্ছে লোন পেয়ার দান, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার সেটা চার্জিত যদি হয় তাহলে পজিটিভ না নেগেটিভ এটা দেখবো। যেরকম এখানে হচ্ছে সবই পজিটিভ, দেখো সবই হচ্ছে পজিটিভ, এখানে সবই পজিটিভ ধনাত্মক, NO+, NO2+, Cl+, ঋণাত্মক OH মাইনাস, NO2 মাইনাস, থায়োসায়ানেট, ক্লোরিন, সায়ানাইট, অ্যামোনিয়া, অ্যামিন, অ্যাকুয়া, নাইট্রোসো, কার্বনিল, ফসফিন, অ্যামিন, ইথার, ফিনাইলামিন, এই যে কিছু নাম আছে, এই যে এগুলো হচ্ছে বেসিক্যালি আমার লিগ্যান্ড। সহজ ভাষায় নাইট্রোজেন, অক্সিজেন এই যারা আছে, যাদের মধ্যে লোন পেয়ার আছে, তারাই বেসিক্যালি লিগ্যান্ড হিসেবে কাজ করবে। সো চার্জের উপর ভিত্তি করে 3 রকম, যোজনীর উপর ভিত্তি করে 3 রকম, একযোজী, দ্বিযোজী, পলিদন্তী। ওকে, এবার আসো শক্তিমাত্রার উপর ভিত্তি করে। এটা কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। শক্তিমাত্রার উপর ভিত্তি করে আমরা লিগ্যান্ডকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতেছি। এখানে কিন্তু এবার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, এবার কিন্তু ঠান্ডা মাথায় আমাকে চিন্তা করতে হবে। ওকে, সো দেখো শক্তিমাত্রার উপর ভিত্তি করে লিগ্যান্ডকে আমরা 2টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, এটাকে আমরা বলি WFL, এটা কিন্তু বেশ কাজে লাগবে, WFL, WFL। WFL উইক ফিল্ড লিগ্যান্ড। আরেকটা হচ্ছে তোমার ভাইয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, SFL, এটাকে আমরা বলি SFL, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ফুল ফর্ম লেখা আছে অলরেডি ফর্মে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। দেখো তো আমরা এই যে শক্তিমাত্রার উপর বেসিস করে দাঁড় করাইতেছি, তার মানে আমরা যখন ধাতুকে শক্তিমাত্রার উপর ভিত্তি করে দাঁড় করাই তখন একটা সিরিজ লাগে না? মনে করে দেখো ধাতুর সক্রিয় সিরিজ, কে না কে মেগা এবার এলো, যেন ফিরে শোনা পাবে হাই, কোথাকার হাজি আজি পেটাবে আমায়, এরকম একটা ছন্দ ছিল, মনে করে দেখো। তাহলে কি যখনই তুমি কাউকে একটা শক্তিমাত্রার ভিত্তিতে সাজাইতে যাবা তখন তোমাকে একটা সিরিজ ফলো করতে হবে। এই ক্ষেত্রে আমরা যে সিরিজটা ফলো করি সেই সিরিজটার নাম হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। সো এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী আমরা এই লিগ্যান্ডকে 2টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে তোমার SFL, অ্যানাদার পার্ট হচ্ছে WFL, one is SFL, another is WFL. ওকে, সো মোটামুটি আমরা এটা বুঝে গেলাম যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজের উপর ভিত্তি করে এটা ভাগ করা হয়েছে। এখন এই শক্তিমাত্রা জানলে সুবিধাটা কি হচ্ছে, সুবিধাটা কি এটা একটু জানতে হবে, এটা একটু ভালো করে বুঝতে হবে। যদি SFL হয় তাহলে একটা কাহিনী আছে,
এসএফএল হইলে ধরো এসএফএল আছে, আমরা বুঝবো, একটু জাস্ট একটু মাথায় রাখো, এসএফএল ইজ লুক লাইক পাবলিক বাসের হেল্পার, এরকম টাইপের। চাপায় তুমি দেখবা ঢাকা শহরে বাসে যদি উঠো, দেখবা মামার একটা কথা বলে হেল্পাররা, মামা ভিত্তে চাপেন, তুমি বলবা যে ভাই ভিত্তে তো কোনো জায়গায় নাই, তুমি দেখবা সে ঠিকই ওই ভিড়ের মধ্যে উঠে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আসবে, পুরা বাসের দেখবে যায় আইসা ভাড়া টাড়া নিয়ে সে ঠিকই চলে আসে, তুমি দেখবা অথবা হাঁটার জায়গা পাচ্ছ না, দাঁড়ানোর জায়গা নেই, হাঁটবা কি, কিন্তু দেখবা ওই হেল্পার মামা দেখবা পুরাটা ভিতরে চাপায়া চুপায়া সে ভাড়া টাড়া নিয়ে চলে আসছে। সো এসএফএল ইজ লুক লাইক দ্য হেল্পার অফ পাবলিক বাস। সো পাবলিক বাসের হেল্পাররা যেরকম ভিতরে তোমার চাপাবে, সো এসএফএল হচ্ছে চাপাবে। তার মানে আমি এটা লিখে রাখি, এই জিনিসটা একটু লিখে রাখি, পাবলিক বাসের হেল্পার, পাবলিক বাসের হেল্পার, দেখবা এটা সবসময় তুমি পাবা, মামা চাপেন, মামা চাপেন, মামা চাপেন, হ্যাঁ মামা চাপেন, লিখে রাখি, এসএফএল ইজ লুক লাইক মামা চাপেন। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটার মানে কি, এটার মানে কি, এটার মানে হচ্ছে ধরো ধরো আমি আমি এইখানে কোনো একটা ডি অরবিটাল নিলাম, ধরো এখানে কোনো একটা ডি অরবিটাল মোটামুটি নিলাম, ঠিক আছে, ডি অরবিটালে ঘর করে থাকে কটা, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, ধরো এখানে ইলেকট্রন আছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যেরকম এটা আছে, এটা আছে, ঠিক আছে। এখন এখানে মানুষ আছে কয়টা, মানুষ বলতে ইলেকট্রন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা মানুষ আছে। এবার আমি যদি এসএফএল চিন্তা করি, দেখো একটা সিটে কয়জন বসতে পারে, 2জন, এই সিটে 2জন বসতে পারে, এই সিটে 2জন বসতে পারে, এই সিটে 2জন বসতে পারে, এই সিটে প্রতি ঘরে 2টা করে ইলেকট্রন না, সিট সিট চিন্তা করো, ঘর ইলেকট্রন ওইটাই সিট, ওইভাবে চিন্তা করো, এই সিটে 2জন, 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 প্রতি সিটে 2জন 2জন করে বসতে পারে। এখন দেখো সবাই কিন্তু 2জন 2জন করে বসে নেয় মামা, তার মানে কি সিট খালি আছে, ভালো করে ফিল আপ করে নাই। এখন হেল্পার কি করবে, হেল্পার বলবে ভাই আপনারা চাইপা চাইপা বসেন, সিটগুলো ফিল আপ করে আসেন, সামনে পিছন থেকে সিট ফিল আপ করে আসেন, বলবে না এরকম একটা কথা, মামা চাপ দেন পিছনে ফিল আপ করে আসেন। সো এসএফএল ইজ লুক লাইক, যদি এখানে এসএফএল আসে, এটা হচ্ছে ডব্লিউএফএল এর সময়, ধরো ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, ডব্লিউএফএল থাকলে সে এইভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। বাট যদি এসএফএল থাকে তাহলে সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এসএফএল যদি থাকে তাহলে সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, সে এইভাবে থাকতে পারবে না, এইভাবে থাকতে পারবে না, তার রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হলে সে কিভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তাহলে চাপ দিবে, তাহলে 5জন মানুষ কয়টা সিট নেবে, এই যে হুন্ডের নীতি 1 2 3 4 5, এই যে। সো ডব্লিউএফএল হলে ডি অরবিটালের চেহারা হবে এরকম, এসএফএল হলে ডি অরবিটালের চেহারা হবে এরকম, এটা মনে রাখতে হবে, এটা বেশ ইম্পর্টেন্ট, বেশ বেশ ইম্পর্টেন্ট। হোয়েনেভার ইউ সি এসএফএল, তার মানে ইলেকট্রন ডি অরবিটাল চেপে আসবে, হোয়েনেভার ইউ সি ডব্লিউএফএল, ডি অরবিটাল চাপবে না, সবাই চিল করে বসে থাকবে, ঠিক আছে। সো এসএফএল চেনার উপায় আছে, একটা খুব মজার টেকনিক আছে, মজার টেকনিক আছে, একটু টেকনিকটা খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, এখানে বুঝতে হবে এসএফএল আমরা কেমনে বুঝবো। সো এসএফএল বোঝার টেকনিকটা হচ্ছে, এখানে বোঝার টেকনিকটা আমি একটু বলতেছি, একটু খেয়াল করো। এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন 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 নাইট্রোজেন, একটু খেয়াল করছো কি, তাহলে আমি যদি বলি এসএফএল চেনার উপায় হচ্ছে যে কার্বন ডোনার, তারপর হচ্ছে নাইট্রোজেন ডোনার, তারপর হচ্ছে অক্সিজেন ডোনার, তাহলে এসএফএল চেনার উপায় হচ্ছে, মানে এটা আসলে শক্তিমাত্রা তীব্রতার ক্রম এভাবে বলতে পারো, মানে এসএফএল চেনা উপায় বলা ঠিক না, এটা আসলে এভাবে বলা উচিত যে যদি কার্বন ডোনার হয় বা কার্বন সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে সে বেশি স্ট্রং হবে, তারপর হচ্ছে নাইট্রোজেন ডোনার, আমি একটু পরে সিরিয়ালটা তোমাদের দেখাই দিব, তারপর হচ্ছে অক্সিজেন ডোনার, ডোনার মানে সেন্ট্রাল অ্যাটম, তারপর হচ্ছে হ্যালোজেন এক্স ডোনার। এটাই হচ্ছে বেসিক্যালি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, মানে সে লিগ্যান্ডের শক্তিমাত্রার উপর বেসিস করে এটাকে দাঁড় করাইছে, ঠিক আছে। সো যদি তুমি কোথাও কার্বন পাও তাহলে কার্বনটা হবে এসএফএল, এটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজের বেসিক কথা। সো কার্বন যদি থাকে কোথাও সেন্ট্রাল অ্যাটম বা কার্বন ডোনার, কার্বন যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে সে সেন্ট্রাল অ্যাটম হিসাবে থাকবে, অথবা সে ডোনেট করবে লোন পেয়ার কার্বন ডোনার, তাহলে সে স্ট্রং থাকবে, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর হ্যালোজেন, এটাই বেসিক্যালি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এই জিনিসটা এখানে বলা হয়েছে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে পারো, দেখো এখানে কার্বন কার্বন, এই দেখো নাইট্রোজেন চলে আসছে, সো বুঝাই যাচ্ছে। সো এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বেসিক্যালি লিগ্যান্ডের শক্তিমাত্রার উপর বেসিস করে কাজ করা হয়েছে। আরেকটা ছোট্ট জিনিস আমার এখানে খেয়াল রাখতে হবে, একটা ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে, এই উইক ফিল্ড লিগ্যান্ড দ্বারা সৃষ্ট, আমরা এগুলো পড়বো, জটিল আয়নের বর্ণ হালকা এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দ্বারা সৃষ্ট জটিল আয়নের বর্ণ গাঢ় হয়, এটা আমরা পড়বো, জাস্ট মনে রাখতেছি, আপাতত মনে রাখতেছি। আমরা যখন কালারফুল কম্পাউন্ড পড়বো এটা মনে রাখতে হবে, এটার কালার যেটা আছে কালার হালকা হবে, উইক ফিল্ড লিগ্যান্ড যেটা আছে এটার কালার হালকা হবে, আর এসএফএল স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যেটা আছে এটার কালার কি হবে,
স্ট্রং হলে এটা হচ্ছে গাঢ় হবে, ডিপ কালার হবে। এখন ভাই আমি না আসলে SFL আর WFLটা ডিসাইড করতে পারিনি। ধরো আমি তোমাকে একটা যৌগ দিলাম, ধরো ধরো এরকম দিলাম FeCN6 4-। ভাই এই যৌগ তো আমি জীবনেও দেখি নাই, সমস্যা নেই, আমরা এগুলো সব দেখবো, কোনো প্যারাই নেই, খালি জাস্ট আপাতত দেখো। ধরো আমি তোমাকে বললাম FeH2O Na6Na3+। আস্তে আস্তে সব বুঝবো ইনশাল্লাহ, আস্তে 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 সব বুঝবো। কিছু জিনিসপত্র তুমি বুঝবা না, টাইম লাগবে, টাইম দিবা, আস্তে আস্তে বুঝে যাবা। লেকচার একটা দেখতেছো, আরো অনেকগুলো দেখবা, দেখবো বুঝে যাবা। এখন চিন্তা করো এখানে লিগেন্ডকে, তুমি বলবো ভাই এখানে লিগেন্ড হচ্ছে সায়ানাইড। ভাই সায়ানাইড লিগেন্ড বুঝলেন কিভাবে? এটা তো স্বাভাবিক, আমরা পড়াইছি। কি কও মিয়া এগুলো? হ্যাঁ, তোমাদেরকে সব পড়াইছি। দেখো এই যে দেখো কোথাও না কোথাও আছে, এই যে দেখো সায়ানাইড, এই যে সায়ানাইড কি খুঁজে পাইছো? সায়ানাইড হচ্ছে লিগেন্ড। কি ধরনের লিগেন্ড? চার্জিত লিগেন্ড। কি ধরনের লিগেন্ড? চার্জিত লিগেন্ড। তাহলে সায়ানাইড লিগেন্ড। পানি, পানি কি লিগেন্ড? তাহলে পানি লিগেন্ড। ওকে, তো আমরা ওই পেজটাতে আবার ফিরে আসি। এখানে সায়ানাইড লিগেন্ড, এখানে কে? পানি লিগেন্ড। এবার একটু চিন্তা করো তো, এখানে ডোনার কে হবে? কে ইলেকট্রনটা দান করবে? কার্বন না নাইট্রোজেন? অবশ্যই কার্বন। তাহলে এটা হচ্ছে কার্বন ডোনার, কার্বন ডোনার। এখানে ডোনার কে? এখানে অক্সিজেন ডোনার। সেন্ট্রাল অ্যাটম না অক্সিজেন না, তাহলে অক্সিজেন ডোনার। তাহলে আমরা ডোনার চিনে ফেললাম, কে দান করবে এটা চিনে ফেললাম। এখানে কার্বন ডোনার, এখানে কে ডোনার? অক্সিজেন ডোনার। এখন তোমরা আমারে বলো তো, এখানে কার্বন ডোনার তোমাদেরকে শিখাইছিলাম কার্বন ডোনার হলে সেটা স্ট্রং হয়, এরপরে নাইট্রোজেন, এরপরে অক্সিজেন। তাহলে কার্বন ডোনার, তার মানে এই দুইজনের মধ্যে আমরা যদি কম্পারিজন করি, এই দুইজনের মধ্যে যদি কম্পারিজন করি, তাহলে এটা কার্বন ডোনার। তার মানে এইটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এটার বর্ণ কি হবে? কালারফুল হবে। এটার বর্ণ কি হবে? কালারফুল হবে একটা জিনিস, এবং এটা কিন্তু ডি অরবিটালকে চাপাবে। সেম পরেরটাতে যদি আসো, এবার এটা অক্সিজেন ডোনার। অক্সিজেন ডোনার কি ছিল? পরে ছিল, দেখো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। অক্সিজেন কিন্তু পরে ছিল, তার মানে অক্সিজেন যেহেতু পরে আছে, তার মানে এটা কি? উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এটার কালার কি হবে? এটা কি অনেক বেশি গাঢ় হবে না লাইট হবে, মানে হালকা হবে? এটার কালারটা হালকা হবে। এটা কিন্তু ডি অরবিটালকে চাপাবে না, সে চাপাবে না, কিন্তু এটা চাপাবে, এটা চাপাবে। তাহলে আমি যদি এখানে চিন্তা করি, এখানে ডি অরবিটাল চাপবে, ডি অরবিটাল চাপবে। একটা পয়েন্ট, যৌগ গাঢ় কালারের হবে। এই যে হয়ে গেছে। পরেরটাতে ওই পাশেরটাতে আশা করি বুঝতে আছো কি হবে? ডি অরবিটাল চাপবে না, যৌগ কালারফুল হইলেও এটা কি হবে না? গাঢ় হবে না, এটা লাইট হবে। আশা করি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ ক্লিয়ার, মোটামুটি মোটামুটি ক্লিয়ার। আমরা যখন আরো পড়বো তখন আরো ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এবার আমরা আরেকটা কন্টেন্ট দেখবো, সেটা হচ্ছে জটিল যৌগের নামকরণ। তোমাদেরকে একটা ছোট্ট জিনিস আমি একটু বলে রাখি, দেখো তোমরা এই জিনিসটা পড়ছিলা, অবস্থান্তর মৌল, আসো 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 আসো, পড়ছি অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে। এই যে দেখো জটিল আয়ন গঠন করে। এই যে জটিল আয়ন গঠন করতেছে ভাই, হ্যাঁ, এইটার নামকরণটা আমরা আজকে শিখে ফেলবো আজকে ক্লাসে। এরপরের ক্লাসে কিভাবে কি হয়, লজিক কি, কেন হয়, সব জিনিস আমরা আস্তে আস্তে পুরো জিনিসটা এক্সপ্লোর করবো। অ্যান্ড এটা একটা বিশাল মজার জগৎ, অনেক বড় একটা জগৎ। তোমাদেরকে নিয়ে জার্নি করবো, দেখবো বেশ ভালো লাগবে, ঘুরতে থাকবো, ফিরতে থাকবো, পড়তে থাকবো, হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো খেয়াল করো, আমরা এখানে আগাই। হ্যাঁ, সো আমরা এখানে জটিল যৌগের নামকরণ পড়বো। এখন জটিল যৌগ চিনবো কিভাবে? এটা তো একটা বিশাল বড় কথা। আয়ন আকারে থাকলে এরকম, এই যে থার্ড ব্র্যাকেট আছে, এইগুলা থার্ড ব্র্যাকেট থাকলেই বুঝবা জটিল। থার্ড মানেই জটিল, থার্ড ব্র্যাকেট মানেই জটিল, তার মানে এগুলো জটিল যৌগ আর কি। দেখো এটার কয়টা অংশ থাকবে? এই আয়নগুলোর নামে কয়টা অংশ বিদ্যমান? তিনটা। কয়টা? এই আয়নগুলোর নামে তিনটা অংশ বিদ্যমান, তিনটি অংশ বিদ্যমান। কি কি অংশ আছে? এটা হচ্ছে 1 নাম্বার, লিগ্যান্ডের নাম এবং সংখ্যা। লিগ্যান্ডের নাম এবং সংখ্যা। কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম, কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের জারণ মান। এই হচ্ছে তিনটা সেগমেন্ট এখানে থাকবে। এখন আমরা স্টেপ বাই স্টেপ যাব। ফার্স্টে এটা হচ্ছে আমরা স্টেপ 1-এ কভার করব। এটা কিভাবে কি করে ভাই, এটা কিভাবে কি হয়, সেই জিনিসগুলো একটু খেয়াল করব। এটার জন্য আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো আমরা স্টেপ 1টা একটু পড়ে আসি। এই যে এখানে খুবই চমৎকার ওয়েতে দেওয়া আছে, দেখো সবাই, দেখো সবাই মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে। আচ্ছা, সো এখানে কি বলা হয়েছে? প্রতিটি লিগ্যান্ডের নামের পূর্বে তার সংখ্যা নির্দেশক উপযুক্ত উপপদ যুক্ত করতে হবে। উপপদ মানে কি? সাফিক্স না প্রিফিক্স? প্রিফিক্স, উপপদ। হ্যাঁ, আচ্ছা, সো আগের পদটা যুক্ত করতে হবে আর কি, আগের পদটা। ওকে, সো সংখ্যা নির্দেশক উপপদ যুক্ত করতে হবে। এটার মানে কি ভাইয়া? দেখো
লিগেন্ডের সংখ্যা যদি 2টা হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে ডাই, যদি 3টা হয় তাহলে বলতে হবে ট্রাই, যদি 4টা হয় তাহলে বলতে হবে টেট্রা, 5 হইলে পেন্টা, 6 হইলে হেক্সা, 7 হইলে হেপ্টা, 8 হইলে অক্টা, 9 হইলে ননা, এভাবে চলতে থাকবে। এবার এখানে একটা কাহিনী আছে, এরা হচ্ছে সবই মনোডেন্টিক। মনোডেন্টিক, তাহলে আমি একটু লিখে রাখি, এই যে ব্যাপারটা এই টেবিলটা কার জন্য খাটবে? এখন তোমার মাথায় প্রশ্ন আসতে হবে, ভাই ব্যালেন্সি 1-এর জন্য আপনি শিখাইলেন আমাকে, এখন আমি ব্যালেন্সি ভাই ধরেন যদি 2 হয়, যদি 3 হয় তাহলে কি করব? শিখাবো, টেনশন নাই, আমি আসি তো, টেনশন নাই। এটা হচ্ছে ব্যালেন্সি 1-এর জন্য। ব্যালেন্সি 1-এর জন্য যদি লিগেন্ড 2টা থাকে তাহলে বলবো ডাই, যদি 3টা থাকে তাহলে বলবো ট্রাই, 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, এভাবে বলবো। নামগুলো একটু দেখো কি কি নাম হবে। হাইড্রক্সি, এটার নাম আর হাইড্রক্সি নাই, হাইড্রোক্সাইড নাই, এটার নাম কি হয়ে যাবে? হাইড্রক্সো, শিখাইছিলাম, বলছিলাম। অ্যামিনকে, ওই যে এটাকে অ্যামোনিয়া বলা যাবে না, এটা কি বলতে হবে? অ্যামিন। পানিকে আর পানি বলা যাবে না, কি বলতে হবে? অ্যাকুয়া, মনে রাখতে হবে কিন্তু, অ্যাকুয়া। ক্লোরিনকে বলতে হবে ক্লোরো, ক্লোরিনকে বলতে হবে ক্লোরো। সিএন মাইনাস, এটাকে বলতে হবে সায়ানো, সায়ানো। এটা হচ্ছে থায়োসায়ানেটো, থায়োসায়ানেটো। এটা হচ্ছে নাইট্রোসো, এটা হচ্ছে অক্সো, পরটা হচ্ছে কার্বনে, আমি বুঝছোই তো, লিখে দিলাম অক্সো, তারপর হচ্ছে কার্বনিল। এখানে তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, যে ভাই এখানে এরকম ফুলের মতো এগুলো কি দিচ্ছেন? হ্যাঁ, এই যে এইগুলা কি বুঝাইতেছেন ভাই? এই যে এই জিনিসটা কি? হ্যাঁ, এই জিনিসটা কি? আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম আর কি, এই স্টার মার্কগুলা কি বুঝাইতেছে তুমি বোঝা উচিত। দেখো এখানে কার্বন সেন্টার হচ্ছে মানে কার্বন ডোনার, মানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, মানে ডোনার হচ্ছে কার্বন, তারপর এখানে হচ্ছে নাইট্রোজেন, এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে নাইট্রোজেন। তোমাদের মনে আছে কার্বন ডোনার যদি থাকে সেটা কি হয়? এসএফএল। সো এইখানে যেগুলো তুমি এরকম ফুল দেখতেছো এটা হচ্ছে এসএফএল বুঝাইতেছে, এসএফএল বুঝাইতেছে। এসএফএল কিন্তু আমরা কম্পারিজন করে করে বের করি আর কি। তোমাদেরকে একটা টেকনিক শিখাইছিলাম, কোনটা এসএফএল হবে, কোনটা ডব্লিউএফএল মানে উইক ফিল্ড হবে, এটা তোমাদেরকে শিখাইছিলাম। সো এখানে যেটা বলছি, যেটা হচ্ছে সংখ্যা নির্দেশক উপযুক্ত পদ, উপপদ যুক্ত করতে হবে, এবং উপপদ নির্দেশক ছকগুলো দেওয়া আছে, এটা ব্যালেন্সি 1-এর জন্য, এবং এদের নামগুলো তোমাদের কাছে দেওয়া আছে। তাহলে স্টেপ 1 আমাদের ডান, এটা ডান। এটার জন্য আমরা এই যে এই টেবিলটা ফলো করব, ঠিক আছে? সো আমরা পরের স্টেপে কি দেখতেছি? কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম, কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম, এবং কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের জারণ মান দিব 3 নম্বরে। অবস্থান্তর মৌল কারা কারা মনে আছে তো? মনে আছে না? স্টেবল আয়ন, স্টেবল আয়ন নিব, মনে থাকার কথা। তারপর নিব ডি ব্লক, তারপর নিব D1 থেকে 9, মনে থাকার কথা। জারণ মান, জারণ মান আমরা তো জানি, জারণ মান তো অনেক সহজ, জারণ মান আমরা বের করতে পারি। ওই যে 9-এ আমরা শিখছিলাম +2 +3 -2 -3 এগুলো যে শিখছিলাম, তাহলে এখানে আমরা জাস্ট জারণ মানটা নিব। তবে এখানে একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু হচ্ছে রোমান লেটারে লিখব, রোমান লেটার, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা আমরা লিখব রোমান লেটারে। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে স্টেপ 1 এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 2 দিস ওয়ান, অ্যান্ড এটা হচ্ছে আমার স্টেপ 3 যদি আমি জটিল যৌগের নামকরণ করতে চাই। আমি একটু পরে দেখাবো, টেনশন নিও না ভাইরা, সব ক্লিয়ার হয়ে যাবে, কোনো টেনশন নেই। সো এটা ক্লিয়ার হয়ে যাবে স্টেপ 3। সো স্টেপ 1 হচ্ছে আমরা লিগেন্ডের নাম ও সংখ্যা নিব, এটা অবস্থান্তর মৌলের জারণ মান নিব, আর জারণ মান মানে মৌলের নামটা নিব, আর পরেরটাতে জারণ মান নিব। আর এই টেবিলটা তো আমরা বুঝছি, নামটা আমরা নামকরণ করার সময় আমাদের লাগবে। দেখো আমরা এখন নামকরণ করি। সো ফার্স্টে আমরা যেটা করতেছি এটা হচ্ছে কেস 1। ভাইয়া কেস 1 কেন? একটু খেয়াল করো, এখানে আমরা করতেছি ক্যাটায়নিক শ্রেণিক, মানে কি বলতো? যেগুলোর চার্জ পজিটিভ। ক্যাটায়নিক শ্রেণিক যে জটিল যৌগগুলো আছে সেগুলোর নামকরণের ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব? ফার্স্টে কি দিব? লিগেন্ডের সংখ্যা এবং নাম, এটা দিব, জানি এটা স্টেপ 1। এটা কিন্তু আমরা অলরেডি জানি, এটা হচ্ছে স্টেপ 1, এটা ফলো করব স্টেপ 1-এ, অলরেডি আমরা এটা মেনশন করে ফেলছি। তারপর স্টেপ 2-তে আমরা হচ্ছে এটা ফলো করব, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাধারণ নাম দিব। আফটার দ্যাট স্টেপ 3-তে কি দিব? প্রথম বন্ধনীর মধ্যে এই যে দেখো তোমাদেরকে বলছিলাম রোমান লেটারে, রোমান অক্ষরে ধাতব পরমাণু বা আয়নের জারণ মান, ঠিক আছে? এটা লিখবো হচ্ছে স্টেপ 3-তে, এটা লিখবো হচ্ছে স্টেপ 3-তে লিখবো, আর এখানে যদি অ্যানায়ন থাকে তাহলে অ্যানায়ন লিখবো স্টেপ। সো দেখো আমরা একটু নামকরণটা করি তাহলে বেশি বোঝা যাবে।
ওকে, সো ফার্স্টেই আমরা এই যৌগটার নামকরণ যদি করি, দেখো একটু ভালো করে খেয়াল করো, মনোযোগ দিও। এখানে ব্যালেন্সি কত? লিগেন্ডটাকে আগে এটা বলো, লিগেন্ডটাকে তুমি বলবো ভাই এখানে লিগেন্ড হচ্ছে অ্যামোনিয়া, লিগেন্ডকে অ্যামোনিয়া। এখন এটার নাম কি আসলে অ্যামোনিয়া? এটার নাম কি অ্যামোনিয়া? উত্তর হচ্ছে না, এটার নাম কি অ্যামিন। এই যে দেখো নাম কি অ্যামিন আছে কয়টা? দুইটা। তাহলে কি দিব? দুইটা থাকলে কি দিতে হয়? ডাই। তাহলে কি দিব নামটা? এবার দেখো, এবার এটার সাথে মিলাই ফেলবে, ডাই অ্যামিন। ফার্স্টে কি লিখে ফেলবো? ডাই অ্যামিন লিখে ফেলি, ডাই অ্যামিন। অ্যামিনের নিচে কি আবার আছে? হ্যাঁ, হলন্ত আছে, এটা ডাই অ্যামিন। ওকে, ডান। পরে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাধারণ নাম। ধাতব পরমাণু কে? এখানে ধাতব পরমাণু সিলভার, এই যেটা তার সিলভার ধাতব পরমাণু। তাহলে কি লিখবো? সাধারণ নাম লিখে ফেলি, সিলভার। সেকেন্ড স্টেপ ডান। এরপরে কি লিখবো? এরপরে হচ্ছে রোমান অক্ষরে ধাতব পরমাণু বা আয়নের জারণ মান। তাহলে জারণ মান। এবার জারণ মান কেমনে বের করবেন ভাই? একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। অ্যামোনিয়াটা নিরপেক্ষ যৌগ, অ্যামোনিয়া কি যৌগ? নিরপেক্ষ যৌগ। তাহলে এটার জারণ মান 0, ক্লোরিনের জারণ মান -1। তাহলে স্বাভাবিকভাবেই সিলভারের জারণ মান কত? +1। অ্যামোনিয়ার জারণ মান তুমি জানো, নিরপেক্ষ যৌগের জারণ মান 0 হয়। তাহলে সিলভারের জারণ মান এখানে কত আসছে? 1। এটা ব্র্যাকেটে দিয়ে দিব 1। এই পর্যন্ত শেষ। তারপর কি লিখবো? অ্যানায়নের নাম কে? ক্লোরাইড লিখে ফেলবো, ক্লোরাইড। আর একটা কালার পেন নিছি, এটা আসলে খুব একটা ইমার্জেন্সি না, বাট জাস্ট বোঝানোর জন্য আমি এটা নিছি। ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার পরেরটা। এবার এখানে দেখো তো, এখানে লিগেন্ডটাকে পানি। আসলে পানি থাকলে কি পানি নাম? পানি থাকলে কিন্তু পানি নাম না। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, পানি কিন্তু পানি না, পানি হচ্ছে অ্যাকুয়া, মনে থাকার কথা। এই যে অ্যাকুয়া। তাহলে কি হবে? কয়টা আছে? 6টা। 6টা থাকলে কি লিখতে হয়? হেক্সা। তাহলে লিখে ফেলি, হেক্সা অ্যাকুয়া। এবার কেন্দ্রীয়, পরে কি দিছে? ধাতব পরমাণু বা আয়নের নাম, ক্রোমিয়াম। হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম। এবার জারণ মান বের করব। পানির জারণ মান এখানে আমি যদি বের করি 0, ক্লোরিনের জারণ মান -3, একটা ক্লোরিনের জারণ মান -1, তাহলে 3টা ক্লোরিনের জারণ মান -3। তাহলে এইখানে এই ক্রোমিয়ামের জারণ মান কত হবে? +3। তাহলে জারণ মান এভাবে লিখে ফেলবো, রোমান হরফে ক্রোমিয়াম। তারপর কি আছে? ক্লোরাইড। ডান হয়ে গেছে। এবার পরেরটাতে, এবার এইখানে লিগ্যান্ডকে আগের মতোই, এইখানে লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া, তাহলে কি দিব? হেক্সাঅ্যামিন কোবাল্ট 3 ক্লোরাইড। হেক্সাঅ্যামিন, তারপর কোবাল্ট আগের মতোই। এখানে তো এটা 0 হবে, এটা 0, এটা -3, এটা কি +3 হয়ে যাবে। হেক্সাঅ্যামিন কোবাল্ট ব্র্যাকেটে 3। তারপর হচ্ছে ক্লোরাইড, আমি এখন ডট দিয়ে দিলাম, বুঝছি আশা করি। এটা ক্লোরাইড ডট দিয়ে দিলাম। পরেরটাতে এবার আগের মতোই, এখানে আমার লিগ্যান্ডকে অ্যামোনিয়া, তাহলে টেট্রাঅ্যামিন কপার, জারণ মান এটা 0, এটার জারণ মান -2, তাহলে এটার জারণ মান হচ্ছে +2। তাহলে টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট লিখে ফেলি। 4টা আছে, তাই টেট্রাঅ্যামিন কপার ব্র্যাকেটে 2, তারপর হচ্ছে সো ক্যাটায়নিক শ্রেণিক যৌগের নামকরণ ডান। এবার আমরা পড়ব কেস 2। এবার পড়ব অ্যানায়নিক, মানে এগুলার কি নেগেটিভ যেগুলো। আগের মতোই ক্যাটায়নের নাম, লিগ্যান্ডের সংখ্যা এবং নাম, স্টেপ আছে 4টা আগে থেকে। এখন মোটামুটি আমাদের ক্লিয়ার জিনিসটা, এখন কিন্তু আমাদের জিনিসগুলো কি ক্লিয়ার। ফার্স্টে কি লিখে ফেলবো? ক্যাটায়নের নাম। সো এটা চিন্তা করি, এখানে ক্যাটায়ন কে? পটাশিয়াম,
এখানে আচ্ছা লিগেন্ড কে এখানে লিগেন্ড হচ্ছে সায়ানাইড Cn মাইনাস, এখানে কে সায়ানাইড মাইনাস। একটু সাবধানে লিখতে হবে কিন্তু, সাবধান সাবধান। সায়ানাইড মাইনাস থাকলে নাম কি হয় একটু দেখে আসি। Cn মাইনাস থাকলে হয় সায়ানো, Cn মাইনাস থাকলে কি হয় সায়ানো। ওকে ওকে মাথায় রাখলাম। তাহলে হেক্সা সায়ানো এরকম হবে, কারণ 6টা আছে হেক্সা সায়ানো। ওকে ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম 1 নম্বর গ্রুপের ধাতু, তাহলে ক্যাটায়ন। এটাকে ভাঙলে তুমি কিন্তু এটা কি পাবা, এটাকে ভাঙলে তুমি কি পাবা 3K প্লাস আর কি পাবা FeCN6 এরকম একটা কিছু পাবা 3 মাইনাস। তাহলে ক্যাটায়ন কোনটা এখানে, এই যে এটা পাবা, এটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে এটা ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের আগে নাম নিতে হবে, তাহলে পটাশিয়াম। ফার্স্টে কি লিখবো পটাশিয়াম, পটাশিয়াম। তাহলে নামটা লিখে ফেলি, ফার্স্টে বলছে ক্যাটায়নের নাম, তাহলে পটাশিয়াম, পটাশিয়াম লিখলাম ক্যাটায়নের নাম। লিগেন্ডের নাম ও সংখ্যা, লিগেন্ডের নাম এবং সংখ্যা সায়ানো, আর এখানে আছে 6টা, তাহলে হেক্সা সায়ানো, হেক্সা সায়ানো। এবার পরে কি বলছে কেন্দ্রীয় ধাতব আয়নের একটি যৌগের নাম, কেন্দ্রীয় ধাতব আয়নের একটি যৌগের নাম। এখন কি লিখবো কেন্দ্রীয় ধাতব আয়ন। সো এইবার একটু সাবধানে খেয়াল করতে হবে, খেয়াল করো যখন নামের এই অ্যানায়নিক শ্রেণিক হবে, মনে রাখবা যখন অ্যানায়নিক শ্রেণিক হবে, অ্যানায়নিক অ্যানায়নিক নেগেটিভ, তখন নামের শেষে এট যুক্ত করতে হবে, নামের শেষে এট যুক্ত করতে হবে, ঠিক আছে, এইটা যুক্ত করতে হবে। সো আমরা যদি একটু লিখি হেক্সা সায়ানো, এখানে আয়রন, হেক্সা সায়ানো কি আছে আয়রন, তাহলে এখানে লিখে ফেলবো ফেরেট, আয়রনের জন্য ফেরাম, তাহলে এখানে হবে ফেরেট, ফেরেট। আয়রনের জারণ মান কত হবে একটু দেখো, বের করে ফেলি, দেখো নামের শেষে অ্যানায়ন হলেই কিন্তু ফেরেট এড হবে, এছাড়া না, অ্যানায়ন হইলেই হবে। সায়ানাইড চার্জ মাইনাস, তাহলে এখানে কত আছে -6, তাহলে এটা ধরো এক্স, তাহলে এক্স প্লাস -6 ইকুয়াল কত উপরের -3। এটা আমরা জানি কিন্তু এই নিয়মটা কিভাবে জারণ মান বের করে, এটা ধরছি এক্স, এটা সায়ানাইড মাইনাস, একটা মাইনাস, তাহলে আছে 6টা, তাহলে 6টা মাইনাস, মানে এই যে এখানে তো একটা মাইনাস আছে, তাহলে একটা মাইনাস এরকম 6টা আছে, তাহলে 6টা মাইনাস হয়ে যাবে উপরে -3, তাহলে এক্স প্লাস -6 ইকুয়ালস টু ওই যে যৌগমূলকের ক্ষেত্রে তার চার্জটাই পুরা মানটা হয়, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু কত আসবে +3 চলে আসবে। তাহলে হেক্সা সায়ানো ফেরেট ব্যাকেটে কি থাকবে 3, জারণ মান তো লিখতেই হবে, শেষ। সো একটা ডান। এবার পরটা যদি দেখি, এবার ইজি, অনেকটা ইজি হয়ে গেছে, আগের মতোই এখানে লিখবো পটাশিয়াম ফার্স্টে, পটাশিয়াম, এইটা তালিবাস্য, হ্যাঁ পটাশিয়ামে তালিবাস্য, পটাশিয়াম। এবার দেখো এটাকে ভাঙলে এখানে লিগেন্ড কে, এখানেও লিগেন্ড আগের মতোই সায়ানাইড মাইনাস, এখানেও লিগেন্ড সায়ানাইড মাইনাস, তাহলে ডাই সায়ানো দুইটা আছে, তাহলে ডাই সায়ানো। সিলভার, সিলভার হচ্ছে আর্জেন্টাম, তাহলে অ্যানায়ন, তাহলে এড যুক্ত করতে হবে, তাহলে কি লিখবো আর্জেন্টেট, আর্জেন্টেট। এবার সিলভারের জারণ মানটা বের করে ফেলি, এটাকে ভাঙলে কি পাবো এটা একটু দেখো, দেখো তুমি বুঝবা, পটাশিয়াম প্লাস AgCN2, এখানে মাইনাস, এই যে পায়ে গেছো এটা ক্যাটায়ন, এটা অ্যানন পায়ে গেছি। এবার সিলভারের জারণ মানে এখানে কত হবে, এটা -2, এই যে এটা -2, সায়ানাইডের তো -2 আসবে, কারণ একটা সায়ানাইডের -1, তাহলে এটার জারণ মান কত হবে -2, উপরে -1, তাহলে এটা হচ্ছে +1, তাহলে তো -1 আসবে না, এই -2 আর এই +1 কাটাকাটি যাই তো -1 থাকবে, তাহলে সিলভারের +1, তাহলে এখানে কি লিখবো, এই যে হয়ে গেছে। বুঝো না এই কথাটা, একটা সায়ানাইডের -1, তাহলে দুইটা সায়ানাইডের হবে -2, উপরে -1 দিছো, তাহলে এখানে সিলভারের কত হইলে এটা টোটালটার অ্যান্সার -1 হবে, তাহলে +2 -2, তাহলে স্বাভাবিকভাবে এটা +1 হইলেই এটা -1 হবে। ওকে পরেরটা সেম, এবার পরেরটা লিখে ফেলি, এবার আর আগের মতোই জাস্ট খালি আগাবো। সো এটাকে ফার্স্টে ভাঙবো, ভাঙলে কি পাবো 4K প্লাস, আর এখানে পাবো FeCN6 4 মাইনাস, তাহলে আগের মতোই জারণ মানটা বের করে ফেলি, যারা বুঝো না আগেরটা এটা বুঝতে পারবা, একটা সায়ানাইডের -1, তাহলে 6টা সায়ানাইডের -6, দেখো পুরাটার -4, তাহলে এটার কত হইতে হবে, এটার হইতে হবে +2, নাহলে তো -4 হবে না, বোঝাই যায়, বের করে ফেললাম সহজেই। তাহলে আমি বের করে ফেলি পটাশিয়াম, না লিখি পটাশিয়াম হেক্সা
সায়ানো, যেহেতু নেগেটিভ, এই যে দেখো ভাই সাইন, উপরের সাইন নেগেটিভ, তার মানে ফেরেট, উপরের সাইন নেগেটিভ, তাহলে ফেরেট হবে। তাহলে ফেরেট, আগেরটার সাথে পার্থক্য কি? আগেরটার সাথে পার্থক্য হচ্ছে এখানে জারণ মান 2, দ্যাটস ইট, হয়ে গেছে। সো নেগেটিভ ডান। এবার এটা হচ্ছে কেস 3। এইবার আমরা আগের বার করলাম প্লাস মাইনাস, এবার করছি নিরপেক্ষ। এটা হচ্ছে নিরপেক্ষ, সংখ্যাসহ লিগ্যান্ড, সিম্পল, এটা অনেক সহজ। সংখ্যাসহ লিগ্যান্ড প্লাস ধাতু প্লাস প্রথম বন্ধনীর মধ্যে রোমান অক্ষরে ধাতুর জারণ মান। তাহলে এটা কি হবে? কার্বন আছে সিও, এটার নাম কি হয় একটু দেখে আসি চলো। সিও হলে হয় কার্বনিল, কার্বনিল। সো আমরা লিখে ফেলি টেট্রা, কার্বন 4টা, মানে কার্বনিল 4টা, তাহলে টেট্রা কার্বনিল। তারপর হচ্ছে নিকেল। দেখো সংখ্যাসহ লিগ্যান্ড লিখলাম, ধাতু লিখলাম, প্রথম বন্ধনীর মধ্যে কি লিখবো এখন? রোমান অক্ষরে এদের জারণ মান লিখবো। এখন নিকেলের এখানে জারণ মান কত হবে? নিকেলের কোনো জারণ মানই নাই, নিকেলের জারণ মান 0। পরেরটাতে যদি লিখি, এটা যদি লিখি 0 কেমনে হয়েছে ভাই? এইটার জারণ মান তো 0, নিরপেক্ষ, তাহলে এটারও জারণ মান কি হবে? 0 হবে। সেম ভাবে এটার জারণ মান 0, তাহলে এটারও জারণ মান কত হবে? 0। তাহলে এখানে হবে পেন্টা কার্বনিল, পেন্টা কার্বনিল আয়রন, ব্র্যাকেটে 0, শেষ। এটা হচ্ছে নিরপেক্ষ শ্রেণীর। তাহলে আমরা 3টা কেস দেখলাম। একটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হলে লাস্টে কি যুক্ত করতে হয়? এই যে এট যুক্ত করতে হয়, এটা খুব সাবধানে খেয়াল করতে হবে। যদি নেগেটিভ হয় তাহলে নামের শেষে এট যুক্ত করতে হয়, যদি ধনাত্মক হয় তাহলে জিনিসটা এভাবে ফলো করতে হয়। সো আমরা মোটামুটি ক্লিয়ার। এবার এখানে একটা ছোট্ট কাহিনী আছে। যদি ভাই লিগ্যান্ড একটার বেশি চলে আসে তখন কি করব? তখন আমাকে অ্যালফাবেটিক অর্ডার ফলো করতে হবে। দেখো একটু আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। ধরো এইখানে একটু খেয়াল করো, এটার নাম কি হবে? অ্যামিন। আর এটার নাম কি হবে? এটার নাম হবে ক্লোরো। এখন তুমি আমাকে বলো অ্যালফাবেটিক অর্ডারে এ আগে নাকি না সি আগে? তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, কোনটা আগে আসবে? কোনটা আগে আসবে? অ্যালফাবেটিক অর্ডারে এ আগে আসবে, তাহলে অ্যামিনটা আগে লিখতে হবে, তারপর ক্লোরিনটা লিখতে হবে, তারপর আগের মতোই হিসাব। তাহলে এখন কি লিখবো? কি লিখবো? ডাই অ্যামিন, ডাই অ্যামিন। তারপর হচ্ছে ডাই ক্লোরো, ডাই ক্লোরো। তারপর হচ্ছে কপার, ব্র্যাকেটে জারণ মান লিখতে হবে, বের করতেছি, জারণ মানটা বের করি না এখনো। তারপর হচ্ছে সালফেট। সো ডাইঅ্যামিন, ডাইক্লোরো, তারপর হচ্ছে কপার, সালফেট। এবার আমি যদি জারণ মানটা এটা বের করি, একটু দেখি। SO4 2-, একটু চিন্তা করো, SO4 2-, এটার মানে সালফেট, এটার জারণ মান হচ্ছে -2। ক্লোরিন Cl2, এটার জারণ মান কত? এটার জারণ মান হচ্ছে 0। ক্লোরিন, শুধু ক্লোরাইন কিন্তু না, Cl2 আছে, তার মানে 2টা ক্লোরিন। এই যে এইভাবে চিন্তা করো, 2টা, এটার জারণ মান কত? তুমি বলবে এটার জারণ মান 0। হ্যাঁ, তোমার যদি আমি বলি Cl-, এটার জারণ মান কিন্তু -1, ট্রু, বাট ক্লোরিনের জারণ মান 0। তাহলে এখানে কপারের জারণ মান কত হবে? +2। এই যে হয়ে গেছে। তাহলে ব্র্যাকেটে আমি এখানে লিখে ফেলবো রোমান হরফে 2। এবার পরেরটাতে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা এটা তো করে ফেললাম, এখন আমরা নিচেরটা করি একটু। হ্যাঁ, সো এখানে আগের মতোই, এটা কি? এটা হচ্ছে অ্যাকুয়া আর এটা হচ্ছে সায়ানো। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, এটা শুরু হবে হচ্ছে এ দিয়ে, অ্যাকুয়া, আর এটা হচ্ছে সি দিয়ে, তাহলে কোনটা আগে আসে? এ আগে আসে না সি আগে আসে? অবশ্যই এ আগে আসে, তাহলে আমরা এটা নিব। তাহলে এটার নামটা হবে টেট্রা অ্যাকুয়া, টেট্রা অ্যাকুয়া। তারপর কি আসবে? ডাই সায়ানো, ডাই সায়ানো। তারপর হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের জারণ মান এখানে 3, ক্রোমিয়াম জারণ মান হচ্ছে 3। তারপর হচ্ছে ক্লোরাইড, শেষ। এখন অনেকের মাথায় প্রশ্ন হবে, ভাই এখানে ক্রোমিয়ামের জারণ মানটা আপনি 3 কিভাবে করলেন? দেখো আমি একটু আইডিয়া দিই। ক্রোমিয়াম H2O 4 CN2, থার্ড ব্র্যাকেট দিলাম। এই ক্লোরিন 3-কে আমি ক্লোরিন 2 লিখলাম, আর এইভাবে ক্লোরিন লিখলাম, যাতে তোমায় বুঝতে সুবিধা হয়। এইবার তুমি জারণ মানটা খুব সহজে বুঝবা যে কিভাবে কি হয়েছে। ক্লোরিন 2, এটার জারণ মান কত? 0। এটার জারণ মান কত? -1। পানি, এটার জারণ মান 0। এটার জারণ মান, একটা সায়ানাইডের জারণ মান -1, তাহলে 2টা সায়ানাইডের জারণ মান -2। তুমি একটু দেখো, -1 -2, তাহলে কত আছে? -3। তাহলে ক্রোমিয়ামের 0 বানাইতে হবে পুরো যৌগটার, তাহলে এটা কত হইতে হবে? +3 বানাইতে হবে।
বুঝার সুবিধার্থে এটা ভাঙে আমি করায় দিলাম যাতে তোমরা বুঝতে পারো। ওকে, এবার আমরা তোমাদেরকে একদম শুরুতে আমি একটা জিনিস বলছিলাম, এই যে এইখানে যে ডাই, ট্রাই, টেট্রা, এটা ছিল কয়টার জন্য? ব্যালেন্সি কতর জন্য ছিল? একের জন্য ছিল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি ব্যালেন্সি 2 হয়, ব্যালেন্সি 3 হয়, ব্যালেন্সি 4 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে দেখো, মনোডেন্টিকের জন্য একের জন্য আমরা লিখি মনো, 2 এর জন্য লিখি ডাই, 3 এর জন্য লিখি ট্রাই, 4 এর জন্য লিখি টেট্রা, 5 এর জন্য লিখি পেন্টা। বাট যদি এটা পলিডেন্টিক হয় তখন আমরা এখানে একের জন্য মনো লিখলেও 2 এর জন্য লিখি 20, 3 এর জন্য লিখি 30, 4 এর জন্য লিখি টেট্রাকিস, 5 এর জন্য লিখি পেন্টাকিস। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো যদি পলিডেন্টিক হয় নাম্বারগুলো এইভাবে ভ্যারি করে, বাট যদি মনোডেন্টিক হয় নাম্বারগুলো এইভাবে ভ্যারি করে। সো খুব সাবধানে খেয়াল করতে হবে এই জিনিসটা, ঠিক আছে? এটা যেন আমার মনে থাকে। সো মনোডেন্টিক হলে একরকম, পলিডেন্টিক হলে আরেক রকম। সো আমরা এবার নামকরণগুলো একটু করি। দেখো এবার এখানে একটু সাবধানে যদি চিন্তা করো, এটা হচ্ছে কোবাল্ট, এটা অ্যাকুয়া, এটা অ্যামিন, এটা ক্লোরো। তো নামগুলো কি কি আসবে দেখো, এটা হচ্ছে অ্যামিন, এটা হচ্ছে অ্যামিন, অ্যামিন, এটা হচ্ছে অ্যাকুয়া, এটা হচ্ছে ক্লোরো, ক্লোরো। ওকে, তাহলে কোনটা আগে আসবে? এখন তুমি বলবা অ্যামিন না অ্যাকুয়া, কোনটা আগে আসবে? দেখো দুইটা মিলে গেছে, এইখানেও এ এইখানেও এ, তাহলে পরের সেকেন্ড লেটার দেখো, এখানে এম, এটা কিউ, তাহলে কোনটা আগে লিখবো? মানে যদি এমন হয় অ্যালফাবেটিক অর্ডারে দুইটাই মিলে গেছে, হ্যাঁ, অ্যালফাবেটিক অর্ডারে এমন হইতেই পারে যে দুইটাই মিলে গেছে, তখন আমরা সেক্ষেত্রে কি করি যে যদি অ্যামিন এবং অ্যাকুয়া দুইটাই মিলে যায় তখন আমরা ফার্স্ট লেটারের যে ব্যাপারটা, হ্যাঁ, এখানে আমরা তখন ফার্স্ট লেটারকে চিন্তা করি না। এখন এই দেখো এ এখানের এ মিলে গেছে, তখন আমার চিন্তা হয়ে যাবে সেকেন্ড লেটার, এখানে এম এখানে কিউ, কোনটা আগে আসবে? এম না কিউ? তাহলে স্বাভাবিকভাবে এম আগে আসবে, তাহলে ওটার নামটা লিখে ফেলি চলো। ওকে লিখি, ডাই অ্যামিন, ডাই অ্যামিন। তারপর হচ্ছে তিনটা আছে, তাহলে ট্রাই অ্যাকুয়া, এগুলো সব কিন্তু ভ্যালেন্সি 1, একটু খেয়াল রাখো কিন্তু এটা কিন্তু ভ্যালেন্সি 1, সবগুলা লিগেন্ডের ভ্যালেন্সি কত? 1, এইটার ক্ষেত্রে সবগুলা লিগেন্ডের ভ্যালেন্সি 1। ডাই অ্যামিন, তারপর হচ্ছে ট্রাই অ্যাকুয়া, ট্রাই অ্যাকুয়া, অ্যামিনের পরে অ্যাকুয়া আসবে, তারপর আসবে ক্লোরো, ক্লোরো, তারপর আসবে কোবাল্ট। ওকে, এবার আমরা একটু জারণ মানটা দেখি, জারণ মান বের করি, চলো 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 জারণ মান বের করি, একটু দেখো। সো এখানে কোবাল্টের জারণ মান বের করতে হবে, বিফোর দ্যাট পানির জারণ মান 0, অ্যামোনিয়ার জারণ মান 0, এটার জারণ মান -1, এই বাইরের দিকে যেটা আছে এটা -2 হবে, এইখানে এটা -2 হবে, তাহলে -1 আর -2, তাহলে এইখানে এই কোবাল্টের জারণ মান হবে +3। তুমি এভাবে চিন্তা করো, এখানে যদি সালফেট থাকতো তাহলে SO4 2 তাহলে এখানে দুইটা মাইনাস আসতো, তাহলে -2 -1, তাহলে এটা মিলবে, তাহলে কোবাল্ট, তারপর ব্র্যাকেটে আসবে 3, তারপর হচ্ছে ক্লোরাইড। এই হয়ে গেছে ভাইয়া। সো এটা একটু খেয়াল করতে হবে। সো এইখানে আমাকে সাবধানে চিন্তা ভাবনা করে নামটা লিখতে হবে। এটা মোটামুটি ডান। এখানে কেন -2 হয়েছে এটা সবাই বুঝছো তো? কারণ এখানে এটা 0, অ্যামোনিয়া তো নিরপেক্ষ যৌগ, পানি 0 নিরপেক্ষ যৌগ, ক্লোরিন এটা -1। এখন এখানে যদি আমি সালফেট বসাইতাম, SO4 2 বসাইতাম, ধরো SO4 বসাইতাম, হ্যাঁ, SO4 বসাইতাম, তাহলে এখানে কিন্তু এটা জারণ মান আসতো -2, তাহলে এখানে তো স্বাভাবিকভাবে এটা ব্যালেন্স করতে হবে, 0 বানাইতে হবে, তাহলে এটা -2 এটা -1, তাহলে এটা +3 হবে। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে কি হবে? এটাও কিন্তু ব্যালেন্সি 1, এইখানেও লিগেন্ড যেগুলো আছে এগুলোর ব্যালেন্সি কত? 1, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ব্যালেন্সি 1। তাহলে এই ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে ডাই বসাবো, তাহলে ডাই অ্যামিন, ব্যালেন্সি 1 না হলে কিন্তু আর 2 এর ক্ষেত্রে ডাই বসাবো না। তারপর ক্লোরো, ডাই অ্যামিন, ডাই অ্যামিন, ডাই অ্যামিন, আর তো কিছু নাই, তাহলে প্লাটিনাম ক্লোরাইড, ডাই অ্যামিন, তারপর হচ্ছে প্লাটিনাম, প্লাটিনাম। এবার দেখো জারণ মান, এটার ক্ষেত্রে জারণ মান কত হবে? 0, এটার ক্ষেত্রে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার এইখানে আগের মতোই এই যে ক্লোরিন 2, এখানে তো সালফেটের মতো চিন্তা করতে হবে এটাকে, তাহলে এটা জারণ মান কত আসবে? -2, তাহলে এই ক্ষেত্রে এটা জারণ মান কত হবে? +2, মানে চিন্তা করলে তুমি বুঝবা আর কি। তাহলে প্লাটিনাম এটা কত আসতেছে? 2, তাহলে এটা ক্লোরাইড। ওকে ওকে ডান। এবার পরেরটা, এবার এই যেটা ইএন মনে আছে? ইএন মানে কি শিখাইছিলাম তোমাদেরকে? ইএন মানে শিখাইছিলাম যখন আমরা দ্বিদন্তি লিগ্যান্ড পড়তেছিলাম, দ্বিদন্তি লিগ্যান্ড মনে থাকার কথা।
দ্বিদন্তি লিগ্যান্ড ইএন, এই যে ইএন মনে করে দেখো ইএন, এই যে ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন পড়াইছিলাম, ইথিলিন ডাইঅ্যামিন, এটা তোমাদেরকে পড়ানো হয়েছিল যখন আমরা দ্বিদন্তি লিগ্যান্ড পড়াইতেছিলাম, ইথিলিন ডাইঅ্যামিন। ওকে, সো আমরা এখন এটা নামকরণটা করে ফেলি, এক্ষেত্রে কিন্তু আমরা নামকরণ করতে পারবো। হ্যাঁ, সো এখানে খেয়াল করতে হবে ইএন এটা কি ধরনের লিগ্যান্ড, ইএন কিন্তু পলিডেন্টিক লিগ্যান্ড, পলিডেন্টিক লিগ্যান্ড, তাহলে 2 থাকলে হবে 20, 3 থাকলে হবে 30, তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে কি দিব, এখানে 2 আছে, এটা কিন্তু ভ্যালেন্সি 2, এটাই কিন্তু পলিডেন্টিক লিগ্যান্ড, ভ্যালেন্সি 2 চলে আসছে, তাহলে এখন নাম হবে হচ্ছে 20 ডাইঅ্যামিন, 20 ডাইঅ্যামিন, ডাইইথিলিন 20 ইথিলিন ডাইঅ্যামিন, 20 দিলাম 2 এর জন্য, এই 2 এর জন্য দিলাম 20, আর ডাই কেন দিব, ইথিলিন, আচ্ছা বাংলায় লিখি না ইংলিশে লিখি, 20 2 এর জন্য দিলাম 20, তারপর হচ্ছে ইথাইলিন ডাইঅ্যামিন, আফটার দ্যাট প্লাটিনাম, এবার আগের মতোই এটার জার্মান মান হচ্ছে -2, তাহলে এটার জার্মান মান হবে +2, আর মাঝেরটা তো 0, এটা তো 0, তাহলে এইখানে ব্র্যাকেটে 2, তারপর হচ্ছে ক্লোরাইড, 20 ইথাইলিন ডাইঅ্যামিন, 20 ইথিলিন ডাইঅ্যামিন, হ্যাঁ 20 ইথিলিন ডাইঅ্যামিন প্লাটিনাম 2 ক্লোরাইড। ইথিলিন ডাইঅ্যামিন কেন বলছিলাম, ওই যে ওইখানে নামের মধ্যে এটা ছিল ইথিলিন ডাইঅ্যামিন, আমরা ভাবছিলাম ডাই কেন বসাচ্ছে, ডাই তো এখানে বসবে না, কারণ আমরা অলরেডি নামের মধ্যেই ওটা নিয়ে নিছি, এই জন্য নাম ছিল ইথিলিন ডাইঅ্যামিন, এটা অ্যামিন না, এটা হবে অ্যামিন। হ্যাঁ, এটা কিন্তু অ্যামিন না, এটা হচ্ছে অ্যামিন হবে, অ্যামিন হবে, হ্যাঁ এটা অ্যামিন হবে, ইথিলিন ডাইঅ্যামিন। হ্যাঁ আচ্ছা, সো 20 ইথিলিন ডাইঅ্যামিন প্লাটিনাম ক্লোরাইড। সো এটা একটু খেয়াল রাখতে হবে, যদি আমার পলি ব্যালেন্সে চলে আসে তখন কিন্তু নাম্বারিং এর ব্যাপারটা একটু আমাকে সাবধানে ডিল করতে হবে, যেরকম 20 ইথাইলিন ডাইঅ্যামিন প্লাটিনাম 2 ক্লোরাইড। আচ্ছা, এবার অ্যামোনিয়া একটি লিগ্যান্ড, এটা ব্যাখ্যা করো, এটা অলরেডি আমরা জানি, অ্যামোনিয়া একটি লিগ্যান্ড কেন, অ্যামোনিয়া, এই যে ভাই অ্যামোনিয়ার মাথায় কি থাকে, এক জোড়া কি থাকে, লোন পেয়ার থাকে, এনে কি আছে, লোন পেয়ার আছে, যেহেতু লোন পেয়ার আছে তাহলে সে কি করতে পারবে, দান করতে পারবে, এবং এটার ব্যালেন্সই কত হবে, 1 হবে, কারণ কি এক জোড়া লোন পেয়ার দান করতে পারে, তাহলে এটাকে আমরা কি বলবো, মনোডেন্টিক, ঠিক আছে। সো অ্যামোনিয়া লিগ্যান্ড দান করতে পারে, লোন পেয়ার আছে, এবং এটা হচ্ছে মনোডেন্টিক। ওকে, এবার এইটাতে একটু দেখি, এখানে খুব একটা চমৎকার প্রশ্ন আছে, এই প্রশ্নটা আসলে লিগ্যান্ডের শক্তিমাত্রা দিয়ে তুমি ডিসাইড করতে পারবা। দেখো এখানে অ্যামোনিয়া আর PH3, এটার মানে হচ্ছে ফসফিন, হ্যাঁ এটার মানে হচ্ছে ফসফিন, এটার নামটা আগে একটু জানতে হবে, এটার নাম হচ্ছে ফসফিন, ঠিক আছে। সো এখানে যদি চিন্তা করি অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন, এরকম PH3, এই যে স্ট্রাকচারটা আমরা আঁকলাম, এবার এখানেও লোন পেয়ার আছে, এইখানেও লোন পেয়ার আছে, এখন এই দুজনের মধ্যে কে আগে লোন পেয়ার দান করবে এটা আমি জানতে চাচ্ছি, কে আগে লোন পেয়ার দান করবে, প্রশ্নটা হচ্ছে এরকম, কে, একই গ্রুপের কিন্তু তারা, কে আগে লোন পেয়ার দান করবে, এটা নিয়ে আমরা পরেও একটা সময় পড়বো, বাট আপাতত খালি এটা জানতেছি যে এখানে কে আগে লোন পেয়ারটা দান করবে, এটা শুধু আমরা জানতেছি। সো দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তাহলে সেই ইলেকট্রনকে তার নিজের দিকে টানবে, তড়িৎ ঋণাত্মকতা যার জন্য সেই ইলেকট্রনকে নিজের দিকে টানে, এখানেও নাইট্রোজেন ইলেকট্রনকে টানবে, এখানেও নাইট্রোজেন ইলেকট্রনকে টানবে। ফসফরাসেরও তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি, ইলেকট্রন টানবে, ট্রু, এটাও টানবে, তিনজনই থেকে টানবে। বাট এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার ব্যবধানটা আমি যদি চিন্তা করি, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3 আর হাইড্রোজেন হচ্ছে 2.1। এবার তুমি যদি চিন্তা করো ফসফরাস, এটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.19 আর হাইড্রোজেন হচ্ছে 2.1,
এখানেও ফসফরাস টানবে হাইড্রোজেন থেকে। এখন তুমি জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো কোথায় এখানে টানাটানিটা বেশি হবে। এখানে দেখো এটা 3 আর এটা 2.1, তাহলে পার্থক্য এখানে হচ্ছে 0.9, এখানেও 0.9, এখানেও 0.9। হিউজ প্রেসারে টানতে থাকবে ইলেকট্রনকে, হিউজ প্রেসারে। ওয়ারেস এখানেও টানবে কিন্তু সেটা খুবই কম পরিমাণে টানবে, মানে এখানে টানার পরিমাণটা, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তো এখানে খুবই কম। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি, টানের পরিমাণ তত বেশি। তাহলে ইলেকট্রনকে নাইট্রোজেন অনেক বেশি টানবে। তাহলে নাইট্রোজেনের উপর ইলেকট্রনের আধিক্য বাড়বে না কমবে? যেহেতু টানতেছে, তাহলে নাইট্রোজেনের উপর ইলেকট্রনের আধিক্য অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে কম্পারেটিভ টু ফসফিন। তাহলে এর উপর ইলেকট্রনের আধিক্য বেড়ে গেছে। তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো, তুমি একটা জিনিস টাইনা 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 তোমার মাথায় এত বোঝা বাড়াইছো, তুমি কি বোঝা নিয়ে দাঁড়ায় থাকবা? না। উত্তর হচ্ছে তখন আমি বোঝা ভাই ফালাই দিব, খুব দ্রুত চেষ্টা করব দান করে দিতে। তাহলে এইখানে আমরা কে আগে লোন পেয়ার দান করবে? নাইট্রোজেনের মাথায় এত বেশি ইলেকট্রনের আধিক্য হয় যে নাইট্রোজেন খুব দ্রুত ইলেকট্রনগুলোকে কি করে পুশ করে দান করে দিতে চায়। তাহলে কে আগে লোন পেয়ার দান করবে? উত্তর হচ্ছে অ্যামোনিয়া আগে দান করবে। আশা করি বুঝছি জিনিসটা, মানে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সে বেশি ইলেকট্রনকে নিজের দিকে টানে। ওকে, জিঙ্ককে অবস্থান্তর ধাতু বলা হয় না কেন? জিঙ্ক এটা আমরা জানি আশা করি, আর্গন, তারপর হচ্ছে 3d10, তারপর হচ্ছে 4s2, তাহলে এটা স্টেবল আয়ন নিতে হবে, জিঙ্ক 2+। দেখো এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, হ্যাঁ। এটা আর্গন, তারপর হচ্ছে 3d10, 4s0। এখন এখানে কি হয়ে গেছে? 3d10 হয়ে গেছে, যেহেতু 3d10, তাই এটা কি না? অবস্থান্তর। আমরা কিন্তু এটা জানি স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে কি না 9 না। যদি D1 থেকে 9 হইতো তাহলে কিন্তু সে আবার অবস্থান্তর মৌল হইতো, যেহেতু D10 তাহলে সে অবস্থান্তর মৌল না। স্ক্যান্ডিয়াম ধাতুকে অবস্থান্তর মৌল কেন বলা হয় না? সেম, এটা আমরা জানি, স্ক্যান্ডিয়াম 3+, এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি আর্গন, এটা হয়ে যাবে 3d0, 4s0। তাহলে এখানে d অরবিটালে কোন ইলেকট্রন কি আছে? উত্তর হচ্ছে না, d অরবিটালে নাই। এখানে ওই যে d1 থেকে 9 এর মধ্যে নাই, d1 থেকে 9 নাই, তাই অবস্থান্তর। এটা কিন্তু আমরা পড়ছি স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে d1 থেকে 9 থাকে না, তাই এটা কি না? অবস্থান্তর না। এটা বুঝে গেলাম। এবার এটা একটু পড়বো, জাস্ট সিম্পলি দেখাবো। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে n এর সর্বনিম্ন মান প্রযোজ্য। এটার মানে কি? তুমি দেখো n এর সর্বনিম্ন মান d অরবিটাল, কোন অরবিটালে মানে কোন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে পসিবল? d আছে সর্বনিম্ন, সর্বনিম্ন 1 এ d অরবিটাল পসিবল? উত্তর হচ্ছে না। 2 এ পসিবল? উত্তর হচ্ছে না। 3 এ? হ্যাঁ ভাই 3 এ কিন্তু পসিবল। তাহলে এইখানে n-1d, তাহলে এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 3d10, 4s2, আর এটা হচ্ছে 3d6, 4s2। আশা করি বুঝছো যে কেন n এর মানটা 4 হয়েছে আর ওই যে ভ্যালুটা, কারণ এখানে তো বলছে সর্বনিম্ন মান। তাহলে n এর সর্বনিম্ন মান 3 এর ক্ষেত্রে d অরবিটাল পসিবল, 2 এর মধ্যে তো d অরবিটাল নাই, 2s আর 2p হয়। মনে করে দেখো 2 এর মধ্যে 2s হয় আর 2p হয়, 3 এর মধ্যেই কেবল সর্বনিম্ন 3 এর মধ্যে 3s, 3p, 3d হয়, আর 1 এর মধ্যে তো শুধুমাত্র 1s হয়, পড়ছিলা। তাহলে যেহেতু সর্বনিম্ন মান বলছে এখানেই 3d আছে, তাহলে যেহেতু এখানেই 3d এর কথা বলা হয়েছে, তাহলে আমাকে n এর ভ্যালু এই জায়গাটায় 3 বসাইতে হবে, মানে 3d, তার মানে n এর ভ্যালু হয়ে যাবে 4। তার মানে এইখান থেকে আমরা ফার্স্টেই যেটা বের করে ফেললাম n এর ভ্যালু হচ্ছে 4। তার মানে দেখো একটু 3d6, 4s2, তার মানে এই মৌলটা হচ্ছে 3d6, 4s2, তার মানে এই মৌলটা হচ্ছে আয়রন। 3d10, 4s2, তার মানে এই মৌলটা হচ্ছে আমার জিঙ্ক। 3d10, 4s2 কেমনে? মনে করে দেখো, আয়রন, আর্গন, নিষ্ক্রিয় মৌল তো থাকবেই, তারপর হচ্ছে 3d6, 4s2, জিঙ্ক, এখানে হচ্ছে আর্গন, এখানে হচ্ছে 3d10, 4s2। এই যে হয়ে গেছে আমার জিনিসটা। এবার কি বলছে? এল কেন অবস্থান্তর ধাতু নয় ব্যাখ্যা করো। এটার ব্যাখ্যা অলরেডি আমরা জানি, জিঙ্ক 2+, ওইখানে কি থাকে? 3d10 থাকে, d1 থেকে 9 থাকে না, তাই এটা কি না?
অবস্থান্তর মৌল না, এটা আমরা অলরেডি জানি। সো এল কেন অবস্থান্তর মৌল নয় এটা ব্যাখ্যা করতে বলে। সো তোমার কাজ হচ্ছে ফার্স্টে এখানে এন এর ভ্যালুটা ডিসাইড করা, তারপর ইলেকট্রন বিন্যাসটা করা, তারপর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে দেখা যে D1 থেকে 9 আছে কিনা, যদি থাকে তাহলে ওকে, না থাকলে তো অবস্থান্তর মৌল না, তাহলে ডি ব্লক মৌল কিন্তু সে অবস্থান্তর মৌল না। দ্যাটস ইট, এই হচ্ছে আজকে ক্লাস। সো সবাই সুস্থ সুন্দর থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।